ওকে, যেটা বলছিলাম আর কি, বোনসের ভেতরে ছোট ছোট ছিদ্র প্রডিউস হয় এবং এই ছিদ্রগুলো যেহেতু বোনের ভেতর প্রডিউস হয়, সো এটাকে আমরা বলি অস্টিও ফর বোন অ্যান্ড পোরোসিস ফর পোর, অস্টিওপোরোসিস অ্যান্ড করোনারি হার্ট ডিজিজও প্রডিউস হয় এটার কারণে। আচ্ছা, এখন আমরা দেখি যে এইসব সমস্যাগুলো দূর করার জন্য আমরা কি করি, হরমোন রিপ্লেসমেন্ট করি, অর্থাৎ ইস্ট্রোজেন বাইরে থেকে দেই। ওকে, এখন এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার কিছু প্রিন্সিপাল আছে। আমরা কোন পেশেন্টের কী টাইপের থেরাপি দিব। ওকে, ফার্স্ট অফ অল জানতে হবে যে কোনো পেশেন্টের যদি ইউটেরাস না থাকে, যেমন পোস্ট মেনোপজাল অনেক উইমেনের কী করা হয়, হিস্টেরেক্টমি করে দেওয়া হয়। অনেক টাইপের গাইনোকোলজিক্যাল ডিজিজের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো হিস্টেরেক্টমি। যেমন এক পেশেন্টের ফাইব্রয়েড হয়েছে, অর্থাৎ কোনো টিউমার হয়েছে, তখন অনেক সময় কী করা হয়, ওই পেশেন্টের যদি বয়স 50-এর উপর থাকে, আমরা কি করি, পেশেন্ট তো আর তখন আর বাচ্চা ধারণ করবে না, তো আমরা কি করি, পেশেন্টের ইউটেরাস বের করে নিয়ে আসি সার্জিক্যালি। সো এটাকে বলা হিস্টেরেক্টমি। তো যদি কোনো পোস্টমেনোপজাল উইমেনে আমরা হিস্ট্রিতে পাই যে তার কোনো ইউটেরাস নেই বা হিস্টেরেক্টমি করা হয়েছে আগে থেকে, তাহলে তাকে কিন্তু অনলি ইস্ট্রোজেন দেওয়া হয়, এক্ষেত্রে তাকে প্রোজেস্টেরন দেওয়া হবে না, কারণ আমাদের রিপ্লেস করা লাগবে ইস্ট্রোজেন। এই যে বাজে ইফেক্টগুলো দেখা যায়, সিভিয়ার আর মাইল্ড, এগুলো কেন হয়, মেনলি ইস্ট্রোজেনের অভাবে। সো আমরা অনলি ইস্ট্রোজেন দিব। আর যখন ইউটেরাস থাকবে তখন তাকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই দেওয়া লাগবে। কারণ কি, আমি যদি শুধু ইস্ট্রোজেন দিই কী হবে, এক্সেসিভ গ্রোথ হবে, এবং এক্সেসিভ গ্রোথ হলে ওই যে একসময় কী হয়, যখন ইস্ট্রোজেনটা উইথড্র করব, তখন ওই যে জিনিসগুলো ভেঙে বের হয়ে আসবে, ব্লাড তো আর সাপ্লাই দিতে পারছে না, তাহলে কী হবে, ভেঙে বের হয়ে আসবে এবং পোস্ট মেনোপজাল ইউটেরাইন ব্লিডিং হবে, উইচ ইজ আ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন, উইচ ইজ আ ভেরি সিভিয়ার কন্ডিশন। তো এই ব্লিডিংটা আটকানোর জন্য আমরা কী করি, ইস্ট্রোজেনের সাথে প্রোজেস্টেরন দিই, যাতে ইস্ট্রোজেনকে প্রোজেস্টেরন চেক করে রাখতে পারে। ওকে, সো এখন আমরা ইউটেরাস যদি থাকে তাহলে কী কী টাইপের রেজিমেন ইউজ করতে পারি। দুই টাইপের রেজিমেন আছে, সিকোয়েন্সিয়াল অ্যান্ড কন্টিনিউয়াস। সিকোয়েন্সিয়াল কি, আমরা 0 to 14 ডেজ পেশেন্টকে প্রথম 14 দিন জাস্ট ইস্ট্রোজেন দিব, অ্যান্ড 14 থেকে 28 দিন ইস্ট্রোজেনের সাথে প্রোজেস্টেরন দিব, ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন দিব। যেহেতু দুই ফেজে দুই টাইপের আমরা মেডিসিন ইউজ করছি, ড্রাগ ইউজ করছি, এই জন্য এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল। আর কন্টিনিউয়াস কি, কন্টিনিউয়াস 0 থেকে 28 ডেজ, মানে 28 দিন ধরে তাকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একসাথে দেওয়া হয়। ওকে, এখন আসি অ্যাডভার্স ইফেক্ট। আমি দিলাম এটা পেশেন্টের ওই মাইল্ড আর সিভিয়ার অ্যাডভার্স ইফেক্টগুলোকে রিভার্স করার জন্য, কিন্তু এখানে কী কী অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়। জেনারেলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কিন্তু সারা জীবন দেওয়া হয় না। এই যে হট ফ্ল্যাশেস, এগুলো কিন্তু কিছুদিন থাকে। একজন মেনোপজাল উইমেনের ধরো মেনোপজ তার হলো 55 ইয়ার্সে, তার ধরো বেশি হলে 2 to 3 ইয়ার্স তার এরকম থাকে, সারা জীবন কিন্তু তার এই সিমটমসগুলো থাকে না। সো যখন সিমটমসগুলো ধীরে ধীরে চলে যায়, দেন আমরা কী করি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটাও উইথড্র করে নেই। কিন্তু কেউ যদি অনেক দিন ধরে এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে থাকে, তখন তার কিন্তু কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখা দেয় বডিতে। যেমন ফার্স্ট অফ অল আমি যা বললাম, ইউটেরিন ব্লিডিং। আমি যদি ইস্ট্রোজেন দেই বেশি পরিমাণ, আমাদের এন্ডোমেট্রিয়াম ইস্ট্রোজেনের প্রতি এক্সপোজ হবে, এবং তখন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের গ্রোথটা বেশি হবে এবং আলটিমেটলি ভেঙে বের হয়ে আসবে, ব্লিডিং হবে। এরপর কি, ম্যাস্টালজিয়া মানে হলো ব্রেস্ট পেইন। আমরা কি বলেছিলাম যে ইস্ট্রোজেনের আরেকটা ফাংশন কি, ব্রেস্টের ডেভেলপমেন্ট, ব্রেস্টের গ্রোথ করা। তাহলে ব্রেস্টও যদি এক্সেসিভ গ্রোথ করে, ব্রেস্টের সেলগুলো কি আলটিমেটলি ব্লিডিং, নেক্রোসিস হবে সেলগুলোর, এবং ওখানেও কিন্তু ইনফ্লামেশন হবে। যখনই একটা জায়গায় সেল ডেথ হয়, নেক্রোসিস হয়, সেই জায়গায় কিন্তু কী হয়, ইনফ্লামেশন প্রডিউস হয়, ডাব্লিউবিসি আসে, ওই সেলগুলোকে খেয়ে জায়গাটাকে পরিষ্কার করে, রাইট। সো এখানে ওই যে ইনফ্লামেশন হবে, ম্যাস্টালজিয়া হবে। ভেনাস থ্রোম্বোএম্বোলিজম হতে পারে, অ্যান্ড কার্সিনোমা। ভেনাস থ্রোম্বোএম্বোলিজম কি, ভেইনের কোনো জায়গায় একটা থ্রোম্বাস ফর্ম হয় এবং থ্রোম্বাসটা ভেঙে সেখান থেকে একটা এম্বোলাস প্রডিউস হয়, এবং এম্বোলাসটা গিয়ে কোনো জায়গায় ছোটো একটা ব্লাড ভেসেলকে আটকে ধরতে পারে। সো এটাকে আমরা বলবো ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, এটাও হতে পারে। অ্যান্ড ফাইনালি কার্সিনোমা অফ হোয়াট, কার্সিনোমা অফ ব্রেস্ট অ্যান্ড কার্সিনোমা অফ এন্ডোমেট্রিয়াম। আমি কি বলেছিলাম, ইস্ট্রোজেন ব্রেস্ট আর এন্ডোমেট্রিয়ামের গ্রোথ মেনটেন করে। তাহলে আমরা যদি বেশি পরিমাণ তাকে ওই পেশেন্টকে দিতেই থাকি ইস্ট্রোজেন অনেক দিন ধরে, ব্রেস্ট আর এন্ডোমেট্রিয়ামের এত বেশি ডেভেলপমেন্ট হবে, এত বেশি তোমার গ্রোথ হবে, যে আলটিমেটলি এখানে ক্যান্সার প্রডিউস হবে।
কী হয়, যখন বেশি গ্রোথ হয় সেলগুলো অনেক বেশি পরিমাণ কাজ করতে থাকে। এখন এত বেশি পরিমাণ কাজ করতে থাকে, আমরা জানি সেল ডিভিশন হওয়ার জন্য প্রথমে ডিএনএ রেপ্লিকেশন হতে হবে। ডিএনএ রেপ্লিকেশনের সময় এখানে কিছু চেক পয়েন্ট আছে, যেমন P53 জিন একটা চেক পয়েন্ট আমরা জানি। তো যখন এক্সেসিভ গ্রোথ হবে তখন টিস্যু কী করবে, আর এত চেক আপ করার আর সময় পাবে না, চেক পয়েন্টের মধ্যে দিয়ে যাওয়ার আর সময় পাবে না। এক্সেসিভ গ্রোথের কারণে কী হবে, আলটিমেটলি জিনের মিউটেশন হবে, ডিএনএর মিউটেশন হবে। আর ডিএনএর মিউটেশন হলে আমরা জানি বিভিন্ন অনকোজিন, যখন প্রোটো অনকোজিন যখন মিউটেটেড হয়ে অনকোজিনে পরিণত হয়, বা টিউমার সাপ্রেসর জিন যখন তোমার ইরাডিকেট হয়ে যায়, ডিলিটেড হয়ে যায়, তখন কিন্তু ওখানে ক্যান্সার ডেভেলপ করে। সো এখানে ক্যান্সার ডেভেলপ করবো কি, ব্রেস্ট আর এন্ডোমেট্রিয়াম। এটা জানার দরকার কি, কারণ এটার সাথে আমাদের ফার্মাকোলজিক্যাল আরও কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আছে। সো এই দুটো ক্যান্সার ব্যাপারে মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন হলো, আমরা কি সব টাইপের পেশেন্টকে দিতে পারবো এটা, এই এইচআরটি? অ্যান্সার হলো না, অবভিয়াসলি না। তাহলে কন্ট্রাইন্ডিকেশন কী কী? ফার্স্ট অফ অল, কারো যদি আগে থেকেই আনডায়াগনোজড ইউটেরিন ব্লিডিং থাকে, এটাতে কী হবে, একজন পেশেন্ট আসছে যার তোমার মেনোপজ হয়ে গিয়েছে, কিন্তু মেনোপজের পরও তার ব্লিডিং হচ্ছে ইউটেরাস থেকে, তখন সেই পেশেন্টের কেন ব্লিডিংটা হচ্ছে সেটা যদি আমি ডায়াগনোজ না করে এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই, দেন সেটা কিন্তু একটা গ্রেভ মিস্টেকের। কারণ কি, পোস্ট মেনোপজাল ইউটেরিন ব্লিডিংয়ের নাম্বার 1 কজ হলো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তাহলে কোনো পেশেন্টের ধরো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আছে, এই জন্য তার ব্লিডিং হচ্ছে, এটা আমি ডায়াগনোজ না করে তাকে কী করলাম, এইচআরটি দিয়ে দিলাম। এখন পরবর্তীতে তার কিন্তু এই ব্লিডিংটা বেড়ে যাবে। এখন সে যখন পরবর্তী আর অন্য ডাক্তারের কাছে যদি যায়, সেই ডাক্তার কিন্তু বুঝবে হয়তো এটা এইচআরটির কারণে হচ্ছে, সেও কিন্তু আর খুব একটা ডায়াগনোজ করতে চাবে না। সো আলটিমেটলি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা আর ডায়াগনোসিস হবে না। সো ওই পেশেন্টে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাবে। সো আনডায়াগনোজড জেনিটাল ব্লিডিং হলো আমরা দিব না। একইভাবে কারো যদি কোনো পেশেন্টের যদি ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা দিব না। তার যদি ব্রেস্ট কার্সিনোমা থাকে বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকে আগে থেকে, অবভিয়াসলি আমরা দিব না, কারণ এই দুটো কার্সিনোমা আমি কী বললাম, হরমোন সেন্সিটিভ। এই টাইপের কার্সিনোমা যদি আগে থেকে থাকে, তুমি ওই পেশেন্টে আরও হরমোন দিচ্ছ, তখন টিস্যুগুলো কী হবে, আরও এক্সেসিভ গ্রোথ হবে। সো সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে। তো এই টাইপের পেশেন্ট আমরা দিব না। তো এই ছিল মোটামুটি আমাদের ইস্ট্রোজেনের ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন। এবার আমরা আসি কোন কোন ক্ষেত্রে আমরা ইস্ট্রোজেনকে আটকাবো, অর্থাৎ ইস্ট্রোজেন বেশি আছে, এবার আমাদের কী করতে হবে, কিছু ডিজিজ প্রসেস আছে যেখানে ইস্ট্রোজেন বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের ইস্ট্রোজেনকে আটকাতে হবে, ইস্ট্রোজেনের কাজকে ইনহিবিট করতে হবে। সো ইস্ট্রোজেনের কাজকে ইনহিবিট করবো কী দিয়ে, ইস্ট্রোজেন রিসিপ্টর মডুলেটর দিয়ে বা ইস্ট্রোজেন রিসিপ্টর ব্লকার দিয়ে। এই ড্রাগগুলোকে আগে ইস্ট্রোজেন রিসিপ্টর ব্লকার বলা হতো, কিন্তু এখন এটাকে ব্লকার না বলে মডুলেটর বলা হয়। এটাকে সংক্ষেপে বলা হয় ACRM, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসিপ্টর মডুলেটর। ওকে, এখন এর মধ্যে কি কি আছে, 4টা ড্রাগ মনে রাখতে হবে, ট্যামক্সিফেন, টোরেমিফেন, র্যালক্সিফেন, ক্লোমিফেন। 4টা মনে রাখলেই এনাফ। এই 4টার ভাইবার সময় প্রত্যেকটার একটা করে ইন্ডিকেশন শুনতে চান টিচাররা। তো ফার্স্টে আমাদের জানতে হবে ইস্ট্রোজেন রিসিপ্টরটা কোথায় থাকে। ইস্ট্রোজেন ইজ আ স্টেরয়েড হরমোন, কোলেস্টেরল থেকে তৈরি হয়। আর আমরা জানি সব স্টেরয়েড হরমোনের রিসিপ্টর থাকে হলো সাইটোপ্লাজমের মধ্যে একটা রিসিপ্টর থাকে। ইস্ট্রোজেন এসে এই রিসিপ্টরের সাথে বাইন্ড করে এবং তখন ইস্ট্রোজেন রিসিপ্টর কমপ্লেক্স আমাদের নিউক্লিয়াসের ভেতর শিফট হয় এবং সেখানে কিছু ট্রান্সক্রিপশন ও করতে সাহায্য করে এবং এই ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় আলটিমেটলি, এবং এই প্রোটিনগুলো বিভিন্ন টাইপের কাজ করতে হবে, এভাবে ইস্ট্রোজেন কাজ করে। তো আমরা কি করব, এখানে এই যে রিসিপ্টরটা আছে রিসিপ্টরটাকে ব্লক করে দিব। ব্লক করে দিলে আমরা এখানে ইস্ট্রোজেনের এখানে কাজ করতে পারবে না। তবে এগুলোকে কেন ব্লকার বলা হয় না এখন আর, কেন মডুলেটর বলা হয়, কারণ এই ড্রাগসগুলো আসলে অ্যান্টাগনিস্ট না। ব্লকার কোনগুলো, ব্লকার হলো যেগুলোকে আমরা বলি রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, তাদেরকে আমরা তাদেরই অন্য নাম হলো ব্লকার। তো আমরা কি করি, এখানে অ্যান্টাগনিস্ট দিই না। এই যে ড্রাগসগুলো এগুলো মেইনলি পার্শিয়াল অ্যাগনিস্ট। আর আমরা জানি পার্শিয়াল অ্যাগনিস্ট কী করে, দে আর অ্যাগনিস্ট বাট ফুল অ্যাগনিস্টের থেকে তাদের ইফেক্টটা কম থাকে। এটা আমরা যে জেনারেল ফার্মাকোলজি ওখানে পড়ে আসছি। তো এই রেটটা ধরো আমাদের এই ACRM, তো রেটটা কি করবে, এটা যখন এখানে আসবে
এবং যুক্ত হবে, এটা একটা ইফেক্ট দেবে কিন্তু খুব মাইল্ড ইফেক্ট দিবে, যেটা ইস্ট্রোজেনের এটার সাথে বাইন্ড করতো সে যে ইফেক্টটা দিত তার থেকে অনেক কম। সো আলটিমেটলি বলা যায় যে এটা আসলে ব্লকের মতোই একটা কাজ করছে। ওকে, এই সবগুলোর মেকানিজম অফ অ্যাকশন সেম, রিসিপ্টরের সাথে বাইন্ড করবে এবং ইস্ট্রোজেনের কাজকে প্রিভেন্ট করবে বা কমাবে। ওকে, এখন আমরা আসি প্রত্যেকটা ড্রাগসের ব্যাপারে। এই প্রত্যেকটা ড্রাগসের ইন্ডিভিজুয়াল তোমার ইন্ডিকেশন অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট আছে। প্রথমে যেটা সবচেয়ে কমন ইউজ করা হয় ট্যামোক্সিফেন। এই ড্রাগসটা কোথায় ইউজ করা হয়? মেইনলি এটা ব্রেস্ট ক্যান্সারে ইউজ করা হয়। আমি একটু আগে বলেছি ব্রেস্ট ক্যান্সার ইজ এ হরমোন সেন্সিটিভ ক্যান্সার। তো একজন পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার আছে, ওই পেশেন্টের কিন্তু বডি থেকে ইস্ট্রোজেনও তৈরি হচ্ছে। ওই ইস্ট্রোজেনগুলো এখানে এসে এই ব্রেস্টের যে সেলগুলো আছে এগুলোকে আরও বেশি স্টিমুলেট করবে এবং এর ফলে সেলের আরও বেশি গ্রোথ হবে। সো ব্রেস্ট কার্সিনোমাটাও কিন্তু প্রোগ্রেসিভলি ওরসেন হবে, রাইট, খারাপ হবে। তো আমরা কি করি, ব্রেস্ট ক্যান্সারে এটাকে দিই। এখন ব্রেস্ট ক্যান্সারে কোন কোন ফেজে আমরা এটা দিই? আমরা জানি প্রত্যেক ক্যান্সারে কিছু স্টেজ আছে, 1 2 3 4, রাইট। তো যখন পূর্বে চিন্তা করা হতো ট্যামোক্সিফেন দেওয়া হয় জাস্ট খুব শেষ স্টেজের দিকে, 3-4 স্টেজে, এবং 3-4 স্টেজে আমরা যে কেয়ারটা দিই সেটাকে আমরা জানি কি বলি, প্যালিয়েটিভ কেয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্টকে বাঁচানো খুব টাফ। সো আমরা কী করবো, পেশেন্টকে জাস্ট যতদিন সে বেঁচে থাকে তাকে রিলিফ দেওয়ার জন্য, পেইন থেকে বা তার যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে রিলিফ দেওয়ার জন্য আমরা টেম্পোরারি কিছু সার্ভিস দিই, কিছু ট্রিটমেন্ট তাকে দিই, এগুলোকে বলা হয় প্যালিয়েটিভ কেয়ার। সো ওই হায়ার স্টেজ ব্রেস্ট ক্যান্সারের প্যালিয়েটিভ কেয়ার হিসেবে আগে কিন্তু ট্যামোক্সিফেন দেওয়া হতো, এখনও দেওয়া হয়। তবে বর্তমানে কিন্তু এখন এটাকে তোমার ব্রেস্ট ক্যান্সারের আর্লি স্টেজে ইউজ করা হয় এবং সেক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাডজুভান্ট থেরাপি হিসেবে এটা দেওয়া হয়। হোয়াট ইজ অ্যাডজুভান্ট থেরাপি? আমরা জানি ক্যান্সারের, যে কোনো ক্যান্সারের তোমার যদি ফার্স্ট স্টেজে, নিচের স্টেজ 1-2 এর দিকে থাকে, তাহলে তার ডেফিনেটিভ ট্রিটমেন্ট হলো সার্জারি। অবভিয়াসলি সার্জারির সাথে তাকে অন্যান্য বিভিন্ন থেরাপি দেওয়া হয়, যেমন তাকে কেমোথেরাপি দেওয়া হয়, রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, ইভেন তাকে হরমোনাল কিছু থেরাপিও দেওয়া হয়। তো এই যে এক্সেসিভ আলাদা যে থেরাপিগুলো সার্জারির উপর দেওয়া হয় এগুলোকে বলে অ্যাডজুভান্ট থেরাপি। সো এই ক্ষেত্রে আমরা নিচের যে স্টেজের ব্রেস্ট ক্যান্সার তাদের সার্জারির অ্যাডজুভান্ট থেরাপি হিসেবে আমরা এই হরমোনাল থেরাপিটাও দিতে পারি। ওকে, দেন হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট? তো মেইনলি এটা ব্রেস্ট ক্যান্সার ইউজ করা হয়, এটাই টিচাররা শুনতে চান। আর যদি এটা বলতে পারো যে বর্তমানে অ্যাডজুভান্ট থেরাপিতে দেওয়া হয়, দেন সেটা আরও ভালো। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট কী কী আছে? মেনলি এই 4টা মনে রাখতে হবে। দেখো আমরা কি দেখে আসছি, একটু আগেই আমরা দেখে আসছি যে ইস্ট্রোজেনের অভাবে পোস্টমেনোপজাল ওয়েমেনে কী কী সমস্যা হয়। তো এই ট্যামোক্সিফেন যদি দিই তাহলে কিন্তু আলটিমেটলি ওই যে ইস্ট্রোজেন তোমার ডেফিসিয়েন্সির মতোই একটা কন্ডিশন প্রডিউস হবে। সো এই ক্ষেত্রে হট ফ্ল্যাশেস হয়। আর ইস্ট্রোজেনের যদি বেড়ে যায়, কমে যায়, দুই ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস প্রডিউস হবে, রাইট। কমে গেলে ব্লিডিংটা, গ্রোথটা কম হবে এবং খুব ফ্রিকোয়েন্টলি তোমার যতটুকু তৈরি হয় সেটা বের হয়ে আসবে। আবার যদি অনেক বেশি ইস্ট্রোজেন থাকে তখন কি হয়, অনেক বেশি গ্রোথ হয় এন্ডোমেট্রিয়ামের এবং অনেক দিন পর পর তার ব্লিডিংটা হয়, তার সাইকেলটা বড় হয়, তার পেইন হয়, এক্সেসিভ পেইন হয়, এটাকে বলা হয় হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। সো ইস্ট্রোজেন বেড়ে গেলেও খারাপ, কমে গেলেও খারাপ, দুই ক্ষেত্রেই মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস প্রডিউস হবে। সো ACRM দিলেও প্রডিউস হবে, বেশি পরিমাণ তুমি যদি ইস্ট্রোজেন দাও দেনও কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস প্রডিউস হতে পারে। অ্যান্ড তার সাথে কী হবে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসের সাথে ইরেগুলার ব্লিডিং হবে। আরেকটা কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখা, রিস্ক অফ কার্সিনোমা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা দেখো, ট্যামোক্সিফেন দিলে, ট্যামোক্সিফেন তো একটা ব্লকার হিসেবেই কাজ করতেছে, রাইট, আলটিমেটলি। তাহলে এটার তো এন্ডোমেট্রিয়াম কার্সিনোমাকে কমানোর কথা, রাইট, কারণ এন্ডোমেট্রিয়াম কার্সিনোমা হরমোন ডিপেন্ডেন্ট। ইস্ট্রোজেন যত বেশি থাকবে এন্ডোমেট্রিয়াম কার্সিনোমার সম্ভাবনা তত বেশি থাকবে। তাহলে আমি যদি একটা ব্লকার দিই তাহলে তো রিস্ক কমার কথা, বাড়ছে কেন এটা জিজ্ঞেস করে। এর কারণ হলো এরা পার্শিয়াল অ্যাগনিস্ট, দে আর নট ফুললি অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এটা যদি আমাদের এন্ডোমেট্রিয়াম হয় আর এটা যদি আমাদের ব্রেস্ট হয়, দুই জায়গার সেলগুলোতেই ইস্ট্রোজেন এসে স্টিমুলেট করছে, রাইট, ইস্ট্রোজেন দুটাকে স্টিমুলেট। ধরো এই জায়গায় ইস্ট্রোজেন এসে 100 ইউনিট পরিমাণ কাজ করে, আর যখন আমি ACRM দিয়ে দিব, ACRM এর ধরো এখানে কাজ করবে 50%। তাহলে দেখো
আলটিমেটলি 50 ইউনিট কাজ কিন্তু কমে গিয়েছে, 50 ইউনিট ইফেক্টও কমে গিয়েছে। তাহলে কী হবে, ইস্ট্রোজেন যতটুকু কাজ করবে তার থেকে কম কাজ করছে এক্ষেত্রে, রাইট? সো এই ক্ষেত্রে এরা কিন্তু ব্লকার হিসেবে কাজ করছে এখানে। কিন্তু এন্ডোমেট্রিয়ামে ইস্ট্রোজেন কাজ করে কম, ব্রেস্টের থেকে ইস্ট্রোজেনের কাজ কম। ইস্ট্রোজেন ধরো এখানে কাজ করছে 20 ইউনিট, কিন্তু তুমি যদি ওই ট্যামক্সিফেন দাও, ওই ট্যামক্সিফেন কিন্তু এখানে এসে ওই 50 ইউনিট কাজই করবে। সো দেখো রিলেটিভলি তুমি মনে করতেছো যে ব্লকার দিচ্ছ, কিন্তু রিলেটিভলি ও কিন্তু ইস্ট্রোজেনের থেকে এন্ডোমেট্রিয়ামে বেশি কাজ করছে। সো আলটিমেটলি এখানে কিন্তু ও এসে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ করবে, প্রলিফারেশন করবে, আর এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেশন হলে কী হবে, আলটিমেটলি ক্যান্সার হবে। ওকে, এবার আসি ক্লোমিফেন। র্যালক্সিফেন এটাও আমাদের ট্যামক্সিফেনের মতোই, বাট র্যালক্সিফেনের এই তোমার ইসের অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইলটা একটু কম, কারণ ট্যামক্সিফেন তোমার প্রডিউস করে, অস্টিওপোরোসিস প্রডিউস করে, এটা বলতে ভুলে গেছি আমি। অস্টিওপোরোসিসও যেহেতু এরা ইস্ট্রোজেন ব্লকারের মতো কাজ করে বনে, সেহেতু এরা অস্টিওপোরোসিস তৈরি করে। র্যালক্সিফেন আবার অস্টিওপোরোসিসটা তৈরি করে না, অর্থাৎ তার অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইলটা ভালো। এই জন্য বর্তমানে ট্যামক্সিফেনের চেয়ে র্যালক্সিফেনকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ব্রেস্ট ক্যান্সারে বর্তমানে র্যালক্সিফেন বেশি ইউজ হয়। তো যদি র্যালক্সিফেনের ইন্ডিকেশন জিজ্ঞেস করে, ওটাও বলবা ব্রেস্ট। যদি বলে কোনটা ভালো, বলবা র্যালক্সিফেন, কজ ইট ডাজেন্ট ইনক্রিজ দ্য রিস্ক অফ endometrial carcinoma. Then what is clomifen? It is also a ACRM. এটা ইন্ডিকেশন কি, ইনফার্টিলিটি এক নাম্বার, এবং অনলি ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিকেশন হলো ইনফার্টিলিটি ডিউ টু অ্যানোভুলেটরি সাইকেল, অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোভুলেটরি সাইকেল। ওকে, অ্যানোভুলেটরি সাইকেল হলো একটা সাইকেল হবে, ব্লিডিং হবে, সবই ঠিক আছে, কিন্তু ওভুলেশনটা হবে না। এটা ধরো আমাদের আবার ওই এন্ডোমেট্রিয়াম, ইউটেরাস, এটা হলো এন্ডোমেট্রিয়াম। তুমি যদি বাইরে থেকে পেশেন্টকে ইস্ট্রোজেন দাও, অথবা পেশেন্টের বডিতে এমনিতেই ইস্ট্রোজেন বেশি, যে কোনো কারণে তার ইস্ট্রোজেনের পরিমাণ বেশি, অথবা ইস্ট্রোজেন প্রোস্টেরন যে ব্যালেন্সটা সেটা নাই, তাহলে আলটিমেটলি কী হবে, এই ইস্ট্রোজেনটা অনেক বেশি পরিমাণ গ্রোথ প্রডিউস, অনেক বেশি গ্রোথ করবে। এতটুকু গ্রোথ হয়ে গেল, আলটিমেটলি কী হয়, এত বেশি গ্রোথ হলে সেলগুলোকে আর ব্লাড ভেসেলগুলো মেনটেন করতে পারে না। তখন কী হয়, এই যে আগের যে কথা বলেছিলাম, এই যে লুমেনের দিকে যে সেলগুলো আছে, এগুলো কী করে, ভেঙে বের হয়ে আসে, নেক্রোসিস হয়, ভেঙে বের হয়ে আসে, ব্লিডিং হয়। তো এই টাইপের সাইকেলে দেখো অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর ব্লিডিং হচ্ছে, রাইট? কিন্তু এই টাইপের সাইকেলে ওভুলেশনটা হয় না। এর কারণ কি, ইস্ট্রোজেন এখানে এক্সেসিভলি অনেক বেশি থাকে, এবং এত বেশি পরিমাণ থাকে, আমরা জানি ইস্ট্রোজেনটা কী করে, প্রথমে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এলএইচকে কমিয়ে রাখে। ওই 36 থেকে 48 ঘন্টা আগে এটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম এলএইচ সার্চ হয়, রাইট? কিন্তু এখানে ইস্ট্রোজেন এত বেশি থাকে যে এটা ক্রনিক্যালি নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে একে অনেক বেশি পরিমাণ সাপ্রেস করে রাখে। সো আলটিমেটলি এখানে আর এলএইচ সার্চ প্রডিউস হয় না, আর এলএইচ সার্চ প্রডিউস না হলে আমরা জানি ওভুলেশনটাও হবে না। সো এখানে কি হয়, কোনো ওভুলেশন হয় না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর এখানে ব্লিডিং হয়, এটাকে বলা হয় অ্যানোভুলেটরি সাইকেল। তাহলে আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে, ইস্ট্রোজেন বেশি, আমাদের কী করতে হবে, একটা এসিআরএম ইউজ করতে হবে, কোনটা, ক্লোমিফেন। ক্লোমিফেন ইউজ করলে এখানে কী হবে, ইস্ট্রোজেনটা একটু কমে যাবে পরিমাণে, তাহলে এলএইচ সার্চ প্রডিউস হতে পারবে, এবং আলটিমেটলি ওভুলেশন হবে। তার যে ইনফার্টিলিটিটা ছিল, ওভুলেশন যদি না হয় তাহলে তো ইনফার্টিলিটি হবে, রাইট? বাচ্চা নিতে পারবে না। তাহলে ওভুলেশন হলে সেখান থেকে যদি তার ঠিক সময় তারা কপুলেট করে, ইন্টারকোর্স করে, দেন সেখানে এসে এটা ফার্টিলাইজেশন হতে পারে স্পার্ম দ্বারা, সেখান থেকে কিন্তু সে বাচ্চা ধারণ করতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের ক্লোমিফেন। আর ক্লোরিমিফেন অতটা ইম্পর্টেন্ট না, ট্যামক্সিফেন, র্যালক্সিফেন আর তোমার ক্লোমিফেনে দেওয়া যায়। ইভেন র্যালক্সিফেনকে একটা কাজ আছে, সেটা হলো অস্টিওপোরোসিস তার প্রিভেন্ট করে, রাইট? সো কোনো পোস্ট মেনোপজাল উইমেনের অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তাকে র্যালক্সিফেন দিতে পারি। সো র্যালক্সিফেনের ইন্ডিকেশন কিন্তু দুটো, একটা হলো ব্রেস্ট কার্সিনোমাতে, আর একটা হলো যদি অস্টিওপোরোসিস হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি যে
ইস্ট্রোজেনটা কোন ক্ষেত্রে বেড়ে যায়? আমি যে বললাম বিভিন্ন কন্ডিশনে ইস্ট্রোজেন বেড়ে যায়। একটা খুব কমন কন্ডিশন আছে, সেটার নাম হলো পিসিওএস। পিসিওএসে এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ভারসাম্য টা নষ্ট হয়ে যায়, এলএইচ এফএসএইচ ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং তখন কিন্তু এই অ্যানোভুলেটরি সাইকেলটা হতে পারে। সো পিসিওএসের ট্রিটমেন্টে আমরা ক্লোমিফেন ইউজ করতে পারি। আর এটার অ্যাডভার্স ইফেক্টও ওইটাই মোটামুটি ওটার কাছাকাছি, র্যালক্সিফেন ট্যামক্সিফেনের কাছাকাছি। হট ফ্ল্যাশেস হয়, হেডেক হতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, এবার আমরা আসি তোমাকে যখন ক্লোমিফেন দিয়ে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য ওভুলেশন ইনডিউসার? ওভুলেশন ইনডিউসার, ওভুলেশনকে ইনডিউস করতে পারে কারা? অর্থাৎ ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আর কোন কোন ড্রাগস ইউজ করা যেতে পারে? আমরা তো একটা জেনে গেছি ক্লোমিফেন, রাইট? এছাড়াও ইউজ করা যায় কিছু এক্সোজেনাস তোমার গোনাডোট্রপিন, রাইট? হিউম্যান গোনাডোট্রপিন, যেমন এটার নাম হলো HMG, হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন। মেনোপজাল উইমেন থেকে এই গোনাডোট্রপিনগুলো কালেক্ট করা হয়। গোনাডোট্রপিন বলতে কোনটা? LH আর FSH করে এটা যেই পেশেন্টের ইনফার্টিলিটি, LH আর FSH কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরনকে প্রডিউস করতে হেল্প করবে ওভারিকে স্টিমুলেট করার মাধ্যমে। তখন ওভারি স্টিমুলেট হলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যদি নির্দিষ্ট লেভেলে চলে আসে, তখন সেই পেশেন্ট ওভুলেশন করতে পারবে এবং ইনফার্টিলিটিটা দূর হবে। এছাড়াও কিছু রিকম্বিনেন্ট ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে, যেমন ফলিট্রোপিন আলফা অ্যান্ড বেটা। ফলিট্রোপিন আলফা বেটা দুটো আছে, ফলিট্রোপিন আলফা আর ফলিট্রোপিন বেটা। সো এই দুটো ইউজ করা যায়। এছাড়াও FSH, রাইট? সো LH এরও একটা রিকম্বিনেন্ট ফর্ম আছে। এগুলো হলো রিকম্বিনেন্ট, রাইট? সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা। এটা হলো পোস্ট মেনোপজাল উইমেন থেকে নেওয়া হয়। একইভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে লুট্রোপিন আলফা নামে একটা আছে, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। সো FSH LH এর দুটো আমরা রিকমেন্ড ফর্ম দেখলাম। আরেকটা হলো তোমরা জানো HCG বলে একটা ড্রাগ হরমোন আছে। HCG অনেকটা তোমার LH এর মতো কাজ করে, এটা প্রেগন্যান্সিতে তৈরি হয়। এটা LH এর মতো কাজ করে দেখে HCG-কেও কিন্তু আমরা দিতে পারি বাইরে থেকে। এটার নাম হলো কোরিও গোনাডোট্রপিন আলফা, এটা হলো হরমোনটার নাম। আর ড্রাগের নাম হলো কোরিও গোনাডোট্রপিন আলফা। সো দিজ আর দ্য ওভুলেশন ইনডিউসার। এটা খুব একটা জিজ্ঞেস করে না, যদি তোমাদের অনার্স টনার্স দিতে চায় দেন এটা জিজ্ঞেস করতে পারে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি ইস্ট্রোজেনের ব্যাপারে আমাদের সব কিছু। ইস্ট্রোজেন ইনহিবিটর সব গেল, এবার প্রোজেস্টেরন আসি। প্রোজেস্টেরনের ব্যাপারে খুশি খবর হলো আমাদের কিন্তু এক্সট্রা কিছু পড়া লাগছে না, কারণ তোমরা ইতিমধ্যে দেখে আসছো যেসব ক্ষেত্রে আমরা ইস্ট্রোজেন ইউজ করি তার সাথে কিন্তু প্রোজেস্টেরন অলরেডি মোটামুটি ইউজ করাই লাগে। তো প্রোজেস্টেরন হিসেবে আমরা বাইরে থেকে কী কী প্রিপারেশন দিই? তো তোমার আছে নর এথিনড্রোন, এটা তোমরা এথিনড্রোন, এটা তোমাদের কমিউনিটি মেডিসিনে পড়ানো হয়েছিল যে ওসিপির মধ্যে কোন কোন টাইপের প্রোজেস্টেরন ইউজ করা হয়। নর এথিনড্রোন তোমরা পড়েছো, লিভোনরগ্যাস্ট্রেলের নাম তোমরা জানো, তারপর ডেসোগ্যাস্ট্রেল, লাইনেস্টেরল, এরকম অসংখ্য নাম আছে। তো আমরা এইগুলো যাচ্ছি না, কারণ এগুলো আর কি অতটা লাগে না, আমাদের প্রোজেস্টেরনের ব্যাপারে একটা ধারণা রাখলেই চলে মোটামুটি। তো প্রোজেস্টেরনের ইন্ডিকেশন কী কী হবে দেখো, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস। তোমার যদি ইস্ট্রোজেন ইন্ডিকেশন মনে থাকে তাহলে কিন্তু এখানে মনে থাকবে। প্রথমত কি, অবভিয়াসলি ওসিপিতে এটা ইউজ করা হয়, রাইট, কন্ট্রাসেপশনের জন্য। দেন HRT-তে, রাইট, HRT-তে আমরা ইউজ করি। দেন যদি কোনো পেশেন্টের অ্যামিউরিয়া থাকে, রাইট, ওখানে আমরা দেখলাম ইউজ করি। তারপরে কারো যদি হাইপোগোনাডিজম থাকে, রাইট, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কারো যদি ডিউবি থাকে ইউজ করতে পারি। তারপরে আমরা
ডিসমেনোরিয়া থাকলে ইউজ করতে পারি, মানে ওখানে যে এগুলো ছিল না এখানেও সেইগুলোই আসবে। ডিসমেনোরিয়ার মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম, কোনটা? এন্ডোমেট্রিওসিস। এছাড়াও আরেকটা আছে ফাইব্রয়েড, ইউটেরিন ফাইব্রয়েড। ফাইব্রয়েড তোমরা প্যাথোলজিতে পড়বে। ফাইব্রয়েড হলো মেনলি একটা লিওমায়োমা। হোয়াট ইজ লিওমায়োমা? ইট ইজ দ্য বিনাইন টিউমার অফ স্মুথ সেল, রাইট? তো ইউটেরাসের যে স্মুথ মাসেলগুলো আছে সেটার বিনাইন টিউমারকে আমরা বলি লিওমায়োমা অফ ইউটেরাস, অথবা এটার অন্য নাম হলো ফাইব্রয়েড। সো ফাইব্রয়েডেও কিন্তু পেইন হয়, যদি বুঝতেই পারো যে এখানে একটা ফাইব্রয়েড হচ্ছে ম্যাস হচ্ছে, রাইট? ইউটেরাসের গায়ে একটা, ইউটেরাসের ভিতরে একটা ম্যাস হচ্ছে, টিউমার। সো এই টিউমারটা কী করবে? স্ট্রেচ করবে, রাইট? পেইন হবে। এছাড়াও এখানে বেশি পরিমাণ ব্লিডিং হয়, ওই সমস্যাগুলোও হয়। সো ফাইব্রয়েডের ক্ষেত্রেও ফাইব্রয়েডটা কেন তৈরি হয় আমরা জানি, এই সেলগুলো কি সেন্সিটিভ, ইস্ট্রোজেন সেন্সিটিভ। তাহলে যদি কোনো পেশেন্টের ইস্ট্রোজেন, পেশেন্টের এখানে অ্যাবনর্মাল গ্রোথ হয় এবং সেখান থেকে একটা ফাইব্রয়েড প্রডিউস হতে পারে, তাহলে আমরা কী করি? সেই পেশেন্টের আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বাইরে থেকে দেই, একটা নির্দিষ্ট লেভেলে দিই। এখন কোয়েশ্চেন হলো কেন দিই আমরা এই ক্ষেত্রে? ওই যে আমি যে কথাটা বললাম, মেইনলি পেইনটা কমানোর জন্য, আর হলো ব্লিডিংটা কমানোর জন্য। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কন্টিনিউয়াস সাপোর্ট দিলে কী হয়? ওই যে ব্লিডিং ফেজে তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যায়, রাইট? তাহলে ব্লিডিং ফেজটা আর হয় না, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সবসময় বডিতে কনস্ট্যান্ট লেভেলে থাকে। সো হরমোনাল আপডাউন না হওয়ার কারণে এন্ডোমেট্রিয়ামের ব্রেকডাউনও হয় না, ব্লিডিং হয় না, পেইন হয় না। সো এই জন্য আমরা এটা দিতে পারি। ওকে, এগুলোই মোটামুটি। আচ্ছা, তাহলে অ্যাডভার্স ইফেক্ট কী হবে? এটা অ্যাডভার্স ইফেক্ট কিন্তু একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা অ্যাডভার্স ইফেক্ট কী আছে? ফার্স্ট অফ অল, এখানেও ভ্যাজাইনাল ব্লিডিং হয়, রাইট? ভ্যাজাইনাল অথবা ইউটেরিন সেম কথা, ব্লিডিং কেন হয় আমি বলেছি, কারণ তুমি যদি শুধু প্রোজেস্টেরন ইউজ করো দেন সেটা থিন করে ফেলবে, রাইট? ইউটেরাস লাইনিংকে থিন করে ফেলবে এবং কী করবে? ভঙ্গুর হয়ে যাবে, যেহেতু ইস্ট্রোজেন পাচ্ছে না, রাইট? সো কী হবে? আলটিমেটলি ওই ভঙ্গুর, তোমার দুর্বল যে ইউটেরাস এন্ডোমেট্রিয়ামটা থাকে সেখান থেকে ব্লিডিং হবে। এছাড়াও কী হয়? হেডেক হয়, হেডেক, মুড চেঞ্জ হয় খুব দ্রুত, মুড সুইং যেটাকে বলে, মুড চেঞ্জ, ওয়েট গেইন হয়। এইটা খুব ইস্ট্রোজেনের সাথে দেখা যায় না, কিন্তু প্রোজেস্টেরনে এটা খুব কমন একটা ইফেক্ট, ওয়েট গেইন হয়। অ্যান্ড কী হয়? একটা খুব কমন জিনিস হয়, সেটা হলো এটা এটা খুবই একটা বাজে ইফেক্ট, কারণ এইচডিএল আর এলডিএলের ভারসাম্য যদি না থাকে কী হয়? এইচডিএল হলো ভালো কোলেস্টেরল, রাইট? এলডিএল হলো খারাপ কোলেস্টেরল। এলডিএল কমলে কি, বেড়ে গেলে কী হবে? আর এইচডিএল কমলে কী হবে? করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং এরাও কিন্তু বোন ডেন্সিটি কমাতে পারে। বোন ডেন্সিটি কেন কমায়? কারণ আমরা জানি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কী হয়? একে অপরের কাউন্টার এফেক্ট দেয়, রাইট? সো এটা বেশিক্ষণ ইউজ করলে বোন ডেন্সিটিও একইভাবে কমে যেতে পারে। তো প্রোজেস্টেরন এইটুকু জানলেই চলবে, আমরা বাকিটা বিশ্লেষণ করে ফেলেছি। প্রোজেস্টেরন প্রিপারেশনগুলো আমরা দেখে ফেললাম, প্রোজেস্টেরন ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট দেখে ফেললাম। তাহলে এখন ওই যে অ্যান্টি প্রোজেস্টেরন কী কী আছে, রাইট? অ্যান্টি প্রোজেস্টেরন ড্রাগসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা হয় এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো অ্যান্টি প্রোজেস্টেরন ড্রাগস, এটার মধ্যে আছে তিনটে ড্রাগসের নাম আমরা পড়ব। একটা হলো মিফেপ্রিস্টন, একটা হলো লিলোপ্রিস্টন, অ্যান্ড একটা হলো ড্যানাজল। এর মধ্যে মিফেপ্রিস্টন আর ড্যানাজল বেশি ইউজ হয়, লিলোপ্রিস্টন ইউজ হয় কম, তবে এই দুটো বেশি ফেমাস। ওকে, তাহলে এই দুটোর ব্যাপারে আমরা শিখবো এখন। প্রথমে আসি মিফেপ্রিস্টন। প্রথমে এটার মেকানিজম অফ অ্যাকশনটা আমরা একটু দেখে নিই। এরা যেহেতু অ্যান্টি প্রোজেস্টেরন, সো এরা কী করে? প্রোজেস্টেরনের যে রিসেপ্টর আছে সেটাকে ব্লক করবে, খুব ইজি।
তাহলে এদের কাজ কি, মেকানিজম অ্যাকশন কি? ব্লকেজ অফ প্রোজেস্টেরন রিসিপ্টর, সেটাকে ব্লক করবে, শেষ। এখন এটার ইন্ডিকেশন কী কী? ফার্স্ট অফ অল এটার মেইন যে ইন্ডিকেশন সেটা হলো টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। আচ্ছা, টার্মিনেশন অফ প্রেগন্যান্সি জিনিসটা কি তোমরা অনেক জানো। যদি মার কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে, মেন্টাল কোনো প্রবলেম থাকে, অথবা বাচ্চার কোনো লাইফ থ্রেটেনিং ইনফেকশন হয়েছে যেটার কারণে বাচ্চা বাঁচানো যাবে না, অথবা বাচ্চার কারণে মার খুব একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হচ্ছে, দেন আমরা কী করি, মাকে যে প্রেগনেন্সিটা আছে সেটা টার্মিনেশন করতে, অর্থাৎ অ্যাবর্শন করি সহজ কথায়। তো অ্যাবর্শন করার জন্য কী করা হয়, আমাদের প্রোজেস্টেরনকে ইনহিবিট করার দরকার হয়। কারণ আমি কি বলেছিলাম, প্রোজেস্টেরন ইজ দ্য হরমোন অফ প্রেগন্যান্সি। প্রোজেস্টেরন একটা স্পেশাল কাজ আছে, সেটা হলো প্রোজেস্টেরন ইস্ট্রোজেনকে বাধা দেয়। ইস্ট্রোজেনের একটা কাজ হলো, আমরা জানি প্রোজেস্টেরন ইস্ট্রোজেনকে বাধা দেয়। ইস্ট্রোজেনের একটা কাজ হলো, ইস্ট্রোজেন এই ইউটেরাসের কন্ট্রাকশন করে, মাইল্ড করতে পারে। এখন ধরো একটা বাচ্চা, একটা ফিটাস এখানে আছে, এখন মায়ের ইউটেরাস যদি কন্ট্রাক্ট করতে থাকে, ফিটাস কি থাকতে পারবে না, ফিটাস বের হয়ে আসবে। সো অবশ্যই ইস্ট্রোজেনের এখানে এই ইফেক্টের দরকার নেই। এই জন্য কী করা হয়, প্রোজেস্টেরন গিয়ে কী করে, ইস্ট্রোজেনের যে রিসিপ্টরগুলো আছে না, সেগুলোকে সেলের ভিতর নিয়ে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে ফেলে। সো ইস্ট্রোজেন আর এখানে বাইন্ড করতে পারে না, সো কন্ট্রাকশন আর হয় না। সো কী হয়, মায়ের যে ইউটেরাস সেইটা রিল্যাক্স করে এবং বাচ্চা গ্রোথের জন্য এনাফ স্পেস পায়, বাচ্চা বের হয়ে আসে না। একই সাথে প্রোজেস্টেরন কী করে, প্রোজেস্টেরন ওই যে সিক্রেশনগুলো বাড়ায়, মনে আছে, গ্ল্যান্ডগুলোকে টর্চুয়াস করে, ব্লাড ভেসেলকে টর্চুয়াস করে এবং গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায় আলটিমেটলি। এই সিক্রেশনগুলো আর্লি প্রেগনেন্সিতে তোমার ফিটাসকে বা জাইগোটকে, যেটাই বলো জাইগোটকে, তোমার নিউট্রিশন দেয়। সো বাচ্চার একদম সেই ইমপ্ল্যান্টেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু প্রোজেস্টেরন অবশ্যই দরকার। প্রোজেস্টেরন কম থাকলে সেই মহিলা কিন্তু আর প্রেগনেন্সি সেই মহিলা কনসিভ করতে পারে না। সো এই জন্যই প্রোজেস্টেরনকে বলা হয় হরমোন অফ প্রেগনেন্সি। এখন তুমি বাচ্চার টার্মিনেশন করাতে চাও, কিন্তু মায়ের বডিতে কিন্তু প্রোজেস্টেরন অনেক বেশি আছে, কারণ প্রেগনেন্সির সময় প্রোজেস্টেরন পরিমাণ অনেক বেড়ে যায়। তো আমরা কি করি, প্রোজেস্টেরনের যেই রিসিপ্টর আছে সেগুলোকে ব্লক করে দিই মিফেপ্রিস্টনের মাধ্যমে, প্রোজেস্টেরন কাজ করতে পারে না, তাহলে এখানে রিল্যাক্সেশনটা আর হয় না ইউটেরাসের, উল্টা ইউটেরাসের কন্ট্রাকশন হয়, বাচ্চা বের হয়ে আসে। একই সাথে কি হয়, প্রোজেস্টেরন না থাকলে ওই যে গ্ল্যান্ডগুলো থাকে, ব্লাড ভেসেলগুলো থাকে, এগুলোর মেনটেনেন্স হয় না। সো কী হয়, এই গ্ল্যান্ড ভেসেল এগুলো সব ভেঙে সব একসাথে বের হয়ে আসে। সো টার্মিনেশন অফ প্রেগনেন্সি এতে এভাবে ওরা হেল্প করে থাকে। তবে জেনারেলি টার্মিনেশন অফ প্রেগনেন্সির সময় মিফেপ্রিস্টনের সাথে মিসোপ্রোস্টল নামক একটা ড্রাগ যুক্ত করা হয়, মিসোপ্রোস্টল। এটা তোমরা সেকেন্ড টার্মে পড়বে এই ড্রাগটার ব্যাপারে। দিস ইজ আ টাইপ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ, অর্থাৎ এটা একটা সিনথেটিক প্রোস্টাগ্ল্যান্ডিন বলা যায়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনেরও কাজ হলো কন্ট্রাকশন করা। সো প্রোস্টাগ্ল্যান্ডিন কন্ট্রাকশন করছে, আর এই মিফেপ্রিস্টন আমাদের প্রোজেস্টেরনকে কাজ করতে দিচ্ছে না। সো আলটিমেটলি কী হয়, কন্ট্রাকশন হয়, বাচ্চার বা ফিটাসটা বের হয়ে আসে। এছাড়াও আরেকটা জিনিস হলো, এটাকে বর্তমানে কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা যায় কিনা সেটার ব্যাপারেও আলোচনা চলছে। কারণ দেখো, কন্ট্রাসেপটিভের মেইন কাজ কি, জাইগোটকে যাতে ইমপ্ল্যান্টেশন না হতে পারে সেই জন্য কিছু চেঞ্জ করা ইউটেরাসে, রাইট? তাহলে এরা কি করতেছে, প্রোজেস্টেরনকে কাজ করতে দিচ্ছে না, তাহলে ওই যে নিউট্রিশন হচ্ছে না, রিল্যাক্সেশন হচ্ছে না, আলটিমেটলি মা কনসিভ করতে পারবে না। সো কন্ট্রাসেপটিভ হিসেবে এটাকে ইউজ করা ব্যাপারে এখন কাজ চলছে। তবে এটা হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে। অবশ্যই তুমি কোনো মহিলাকে 28 দিন ধরে মিফেপ্রিস্টন দিবে না, তাহলে মিফেপ্রিস্টনের কারণে তার অসংখ্য অ্যাডভার্স ইফেক্ট তৈরি হবে। প্রোজেস্টেরন না থাকলে বডিতে অনেক অ্যাডভার্স ইফেক্ট তৈরি হবে। তাহলে এটাকে কখন দিতে হয়, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে, অর্থাৎ কেউ ইন্টারকোর্স করে ফেললো, হয়তো কন্ডম ইউজ করলো না, আনপ্রোটেক্টেড সেক্স যাকে বলে, এর ফলে
জাইগোট যদি তৈরি হয়ে যায়, ফার্টিলাইজেশন যদি হয়ে যায়, ওই ফার্টিলাইজড ওভামকে, অর্থাৎ জাইগোট যাতে ইমপ্লান্টেশন না হতে পারে, এই জন্য আমরা মিফেপ্রিস্টন ইউজ করব ইমার্জেন্সি কন্ডিশনে, নট রুটিন ইউজ। এছাড়াও এটাকে বর্তমানে এন্ডোমেট্রিওসিসেও কিন্তু ইউজ করা হচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, এটা তো প্রোজেস্টেরনকে ইনহিবিট করতেছে, তাহলে আমরা তো গতবার দেখলাম প্রোজেস্টেরন থাকলে সুবিধা, রাইট? প্রোজেস্টেরনকে আমরা এন্ডোমেট্রিওসিস দিই, তাহলে আবার মিফেপ্রিস্টনকে কেন দিব? এটা হলো লং টাইম মেনটেন্যান্সের জন্য মিফেপ্রিস্টন দেওয়া যায় সেই টাইপের পেশেন্টকে। কেন? দেখো, প্রোজেস্টেরন যদি না থাকে তাহলে কিন্তু গ্রোথ আর হবে না। গ্রোথ যদি নাই হয় একদম, তাহলে কিন্তু ভেঙে বের হওয়ার সময় তো কেউ থাকবেই না। অর্থাৎ আমি যদি প্রোজেস্টেরন দেও কিন্তু এন্ডোমেট্রিওসিস থেকে রিলিফ পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে ব্লিডিং হবে না। কেন? কারণ হরমোন লেভেল বডিতে কমছে না। আবার আমি যদি বডিতে একদম হরমোন লেভেল 0 করে দিই, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একদম কমিয়ে দিই, তাহলে তো গ্রোথই হবে না, তাহলে কিন্তু ব্লিডিংটা আর হবে না। সো দুইটাই করা যায় এন্ডোমেট্রিওসিসে। এছাড়াও এটা কাশিং সিনড্রোমেও ইউজ করা হচ্ছে। কাশিং সিনড্রোম, হোয়াট ইজ কাশিং সিনড্রোম? যখন বডিতে গ্লুকোকর্টিকয়েডস বেড়ে যায়, আমরা জানি কারণ কি, এই মিফেপ্রিস্টনের বর্তমানে দেখা গিয়েছে এই প্রোজেস্টেরন, গ্লুকোকর্টিকয়েডস, ইস্ট্রোজেন সবই তো কোলেস্টেরল, রাইট? কোলেস্টেরল ডেরিভেটিভ, স্টেরয়েড ডেরিভেটিভ, সবাই স্টেরয়েড হরমোন। সো এদের কিন্তু কেমিক্যাল কম্পোজিশনের কিছুটা মিল আছে। সো কী করা হয়, মিফেপ্রিস্টন যেমন প্রোজেস্টেরনের রিসিপ্টরগুলোকে ব্লক করে, এরা গ্লুকোকর্টিকয়েড রিসিপ্টরগুলোকে ব্লক করতে পারে, অর্থাৎ তাদের অ্যান্টি গ্লুকোকর্টিকয়েড ইফেক্ট থাকে। এই জন্য কাশিং সিনড্রোমে কিন্তু এটা ইউজ করা যায়। কাশিং সিনড্রোমে কী হয়, গ্লুকোকর্টিকয়েডস লেভেল বেড়ে যায় বডিতে। সো অ্যান্টি গ্লুকোকর্টিকয়েড ড্রাগ হিসেবেও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। এছাড়াও ব্রেস্ট ক্যান্সারেও এটাকে ইউজ করা যায়, কারণ ব্রেস্টের ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রোজেস্টেরনও দায়ী। সো তুমি যদি মিফেপ্রিস্টনকে দাও, তাহলে ওরা কিন্তু তোমার প্রোজেস্টেরনকে ব্লক করবে। এবং আমি কি বললাম, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কেমিক্যাল কম্পোজিশন কাছাকাছি, তাহলে কেমিক্যাল কম্পোজিশন যদি কাছাকাছি হয়, তাহলে এরা যেমন প্রোজেস্টেরনকে ব্লক করবে, প্রোজেস্টেরন রিসেপ্টর ব্লক করবে, এদের কিন্তু অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্টও থাকবে, অ্যান্টি ইস্ট্রোজেনিক ইফেক্টও থাকবে কিছুটা। সো এরা কিন্তু ইস্ট্রোজেন রিসেপ্টরকে ব্লক করলে অবভিয়াসলি সেটা কার্সিনোমা ব্রেস্টে হেল্প করতে পারে। দেন হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট? এই যে আমি বললাম, তাহলে দেখো অ্যাডভার্স ইফেক্ট কী 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 আছে। যেমন দেখো, ভ্যাজাইনাল ব্লিডিং হবে। একটা জিনিস খেয়াল করবে, দেখো প্রোজেস্টেরনের অ্যাডভার্স ইফেক্ট কী ছিল? ভ্যাজাইনাল ব্লিডিং। আবার ব্লিডিং হচ্ছে বা ইউটেরিন ব্লিডিং হচ্ছে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ভেঙে তো ভ্যাজাইনা দিয়ে বের হয়, এই জন্য এটা ব্লিডিংও ব্লিডিং হয়। তো কোয়েশ্চেন হলো, এই ক্ষেত্রে কেন ব্লিডিং হচ্ছে? কারণ আমরা কি জানি, প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামকে স্ট্যাবিলাইজ করে। তাহলে তুমি যদি প্রোজেস্টেরনকে ব্লক করে দাও, স্ট্যাবিলাইজেশন আসবে না, ইস্ট্রোজেন আনচেকডভাবে কাজ করতে থাকবে, বেশি পরিমাণ গ্রোথ হবে, ব্লিডিং হবে। তাহলে খেয়াল করো, ইস্ট্রোজেন যদি আমি বাড়াই, তাহলে ব্লিডিং হবে, কারণ বেশি গ্রোথ হচ্ছে, ওই যে ব্লাড ভেসেলগুলো সেটাকে আর মেনটেন করতে পারতেছে না এক্সেসিভ পরিমাণ সেলকে, তখন ব্লিডিং হবে। ইস্ট্রোজেন যদি কমাও, দেনও ব্লিডিং হতে পারে। আবার তুমি যদি, তবে সেক্ষেত্রে ব্লিডিংটা কম হয়, হওয়ার চান্স খুবই কম। প্রোজেস্টেরন তুমি যদি বাড়াও, ব্লিডিং হচ্ছে কেন? ওই যে থিনিং হয়ে যাবে, বেশি থিনিং হলে বেশি ফ্রাইবল হয়ে যাবে, বেশি তোমার উইক হয়ে যাবে, এন্ডোমেট্রিয়াম ভেঙে বের আসবে। আবার তুমি যদি মিফেপ্রিস্টন দাও, অর্থাৎ প্রোজেস্টেরনকে যদি ব্লক করো, দেন এক্সেসিভ গ্রোথ হবে, ডিউ টু ইস্ট্রোজেন, ব্লিডিং হবে। তো সবই খারাপ। এই জন্য দেখো, এন্ডোমেট্রিয়াসেও কিন্তু আমরা দুইটাই ইউজ করতে পারি। আসলে এই হরমোনগুলো একটা নির্দিষ্ট রেঞ্জে রাখা লাগে, তুমি যদি এটা বেশি বাড়াও কমাও, দুইটাই বডির জন্য খারাপ। দেন কি, অ্যাবডোমিনাল পেইন, ইনফ্লামেশন হচ্ছে, পেইন হবে সাথে। এছাড়া এরা ভমিটিং, হেডেক এগুলো প্রডিউস করতে পারে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট।
ওকে, তাহলে এই ছিল মিফেপ্রিস্টন। এবার আমরা ড্যানাজলে যাই। ড্যানাজলকে মেইনলি বলা হয় ড্যানাজল আসলে আমাদের বিভিন্ন টাইপের এনজাইমের কনভার্সন রিয়াকশনকে ব্লক করে। সো বিভিন্ন টাইপের এনজাইমের রিয়াকশনকে মানে প্রোডাকশনের জন্য আমরা জানি বিভিন্ন টাইপের রিয়াকশন হয় বডিতে, কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনগুলোকে তারা প্রিভেন্ট করে ড্যানাজল। তো এই জন্য ড্যানাজল যে শুধু প্রোজেস্টেরনকে ব্লক করে তা না, এদের কিন্তু অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট, অ্যান্টি গ্লুকোকর্টিকয়েড ইফেক্ট সবগুলোই থাকে। কি বললাম আমি, ওই যে গ্লুকোকর্টিকয়েড সবই স্টেরয়েড হরমোন। সো একটা কিন্তু অন্যটার উপরে কাজ করতে পারে, অন্য সিস্টেমের উপরেও কাজ করে। সো এদের অ্যান্টি গ্লুকোকর্টিকয়েড ইফেক্ট থাকে, অ্যান্টি প্রোজেস্টেশনাল ইফেক্ট থাকে, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট থাকে, তিনটে ইফেক্ট থাকে। দেন তাহলে মেকানিজম অ্যাকশন বোঝা গেল, রাইট? দে কজেস ইনহিবিশন অফ formation of different hormones by inhibiting the synthetic processes by inhibiting different type of enzymes which causes those reactions. তাহলে ইন্ডিকেশনস কি কি হবে এদের? ইন্ডিকেশনের এক নাম্বার হলো এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কেন দরকার? ওই যে ঠিক একইভাবে মিফেপ্রিস্টন যেমন এন্ডোমেট্রিওসিসে হেল্প করে, ড্যানাজল ঠিক একইভাবে এন্ডোমেট্রিওসিসে হেল্প করবে। এরা ইস্ট্রোজেনের পরিমাণ কমাবে, প্রোজেস্টেরন কমাবে। তাহলে কি হবে? গ্রোথটা হবে না। এন্ডোমেট্রিয়াল গ্রোথ কম হলে এন্ডোমেট্রিওসিস হবে না। দেন আসি ফাইব্রোসিস্টিক ডিজিজ। ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ ব্রেস্ট। আচ্ছা, তাহলে ফাইব্রোসিস্টিক ডিজিজটা কি? অনেক সময় ব্রেস্টের বিভিন্ন প্রিমেনোপজাল উইমেন, এটা জেনারেলি ইয়াং পেশেন্টে বেশি দেখা যায়। ফাইব্রোসিস্টিক ডিজিজটা হয় কি, আমাদের ব্রেস্টের সেলগুলো ইস্ট্রোজেনের প্রতি বেশি পরিমাণ তোমার সেন্সিটিভ হয়েছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের প্রতি। এই কারণে কি হয়, ব্রেস্টের কিছু সেল হঠাৎ করে গ্রোথ করা শুরু করে এবং সেখানে কিছু ম্যাস তৈরি হয়। ব্রেস্টটা যদি পালপেট করো দেন কিছু ম্যাস পাবা, টিউমারের মতো কিছু ম্যাস পাবা। আবার যখন মেনস্ট্রুয়াল সাইকেলের শেষ দিকে ওই যে 26 থেকে 28তম দিনে যখন ইস্ট্রোজেন লেভেল, প্রোজেস্টেরন লেভেল কমে যায় বডিতে, তখন এই যে এক্সেসিভ সেলগুলো আর ব্লাড সাপ্লাই পায় না, মেনটেন করে রাখতে পারে না নিজেদের, তখন এখানে ব্রেকডাউন হয়। এবং ব্রেকডাউন হয়ে কি হয়? ব্রেকডাউন হয় সেখানে একটা লিকোইফেক্টিভ নেক্রোসিস হয় এবং সেখানে কিছু সিস্ট তৈরি হয়। ওয়াটার সিস্ট আর ফ্লুইড ফিল্ড স্পেসেস, রাইট? যেটা বিভিন্ন সেলের নেক্রোসিসের কারণে পরিণত হয়। সো এখানে কিছু সিস্ট প্রডিউস হয় এবং এখানে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, নেক্রোসিস হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এখানে পেইন হয় এবং প্রত্যেক মান্থে একটা সাইক্লিক পেইন হয়। মেনস্ট্রুয়েশনের আগে এরকম একটা পেইন হয়, কারণ মেনস্ট্রুয়েশনের আগে হরমোন লেভেলগুলো কমে যায়, এখানে ব্লিডিং হয়, এখানে নেক্রোসিস হয় আর ইনফ্লামেশন হয়। সো প্রিমেনস্ট্রুয়াল একটা সাইক্লিক ব্লিডিং হয়, তার সাথে কিছু সিস্ট প্রডিউস হয় বডিতে, ব্রেস্টে, এবং কিছু লাম্পের মতো পাওয়া যায়, কিছু টিউমার পাওয়া যায়। এবং তার সাথে কি হয়, এখানে অনেক দিন ধরে প্রত্যেক সাইকেলে ধরে এরকম ইনফ্লামেশন হচ্ছে। আলটিমেটলি কি হয়, আমরা জানি ক্রনিক ইনফ্লামেশনের শেষে আলটিমেটলি এখানে ফাইব্রোসিস হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ফাইব্রোসিস্টিক ডিজিজ। ফাইব্রোসিস হয়, সিস্ট ফর্ম হয়, ব্রেস্টটা লাম্পি হয়ে যায়, কিছু জায়গায় এরকম ইরেগুলার লাম্প পাওয়া যায়। তো এই ডিজিজের তাহলে আমরা কি ট্রিটমেন্ট দিব? ড্যানাজল দিয়ে দিব। ড্যানাজল দিলে এক্সেসিভ ইস্ট্রোজেন সেন্সিটিভিটি কমে যাবে, ইস্ট্রোজেন কাজ করতে পারবে না, সো এক্সেসিভ গ্রোথ করতে পারবে না, এগুলো আর হবে না। এছাড়াও এটা বিভিন্ন টাইপের হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা, অ্যাঞ্জিনিওটিক এডেমা, অর্থাৎ বিভিন্ন টাইপের তোমার যে অটোইমিউন ডিজিজ বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এক্ষেত্রে এরা হেল্প করতে পারে। এরা বিভিন্ন টাইপের অটোইমিউন ডিজিজে ইউজ করা যায় এদেরকে। যেমন কি বললাম, আইটিপি, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা, দেন আসে হিমোফিলিয়া এ অ্যান্ড বি দুটাতেই ইউজ করা যায়। দেন হলো অ্যাঞ্জিনিওটিক এডেমা, এটার আমরা একদিন বিশ্লেষণ করেছি কিন্তু, রোটিক এডেমা, এটা কমপ্লিমেন্ট
ফ্যাক্টর C1 এস্টারেজ ইনহিবিটরের কারণে ডেফিসিয়েন্সির কারণে প্রডিউস হয় অ্যাঞ্জিনিয়াটিক এডেমা। এসব ক্ষেত্রে আমরা ড্যানাজলকে দিতে পারি। আচ্ছা, দেন হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্টস? আচ্ছা, তাহলে কোয়েশ্চেন আসতে পারে কেন অটোইমিউন ডিজিজ ইউজ করা যায়? কারণ আমি কি বললাম, এই ড্রাগটা মেইনলি, এই ড্রাগটা কিন্তু নিজেও কোলেস্টেরল ডেরিভেটিভ। সো এই ড্রাগটা কিন্তু ওই যে কিছু ইফেক্ট দেয় বললাম না, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট দেয়, অ্যান্টি ইস্ট্রোজেনিক ইফেক্ট দেয়, অ্যান্ড এটা কিন্তু কিছু গ্লুকোকর্টিকয়েড ইফেক্ট আছে, অর্থাৎ এটা গ্লুকোকর্টিকয়েডের মতো কাজ করতে পারে। আর আমরা জানি বিভিন্ন অটোইমিউন ডিজিজে গ্লুকোকর্টিকয়েড ইউজ করলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট প্রডিউস হয়। সো এই জন্য আমরা ইউজ করতে পারি এটা। তবে এটার মেন ইউজ হলো, এক নম্বর ইউজ জিজ্ঞেস করে হবে endometriosis, সেকেন্ড হলো ফাইব্রোসিস্টিক ডিজিজ। ওকে, দেন হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট? দেখো এটার হিউজ টাইপের ইফেক্ট দেয়, অ্যান্টি ইন্ট্রোজেনিক, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, অ্যান্টি ইস্ট্রোজেনিক, গ্লুকোকর্টিকয়েড। তাহলে এটার অ্যাডভার্স ইফেক্টটা অনেক বেশি হবে। ফার্স্ট অফ অল কি, দে কজ ওয়েট গেইন। ওয়েট গেইন, আমরা কতদিন গ্লুকোকর্টিকয়েড যখন পড়ছিলাম তখন দেখেছিলাম যে ওয়েট গেইন কিন্তু গ্লুকোকর্টিকয়েডের এক ড্রাগ দেওয়ার একটা অ্যাডভার্স ইফেক্ট। কারণ কি, তোমরা সব সময় ওই যে আমরা কাশিং সিনড্রোমের একটা পেশেন্টের একটা ছবি দেখে এসেছিলাম, ওই ছবিটা একটু মনে রাখার ট্রাই করবো। ওই ছবিতে মনে রাখলেই দেখতে পারবা যে একটা মহিলার ছবি ছিল, মহিলাটা বেশ মোটা ছিল, রাইট? তারপরে তার প্রক্সিমাল মাসলের উইকনেস ছিল, বোনের উইকনেস ছিল। ওই ছবিটা মনে রাখলে কিন্তু এটা অ্যাডভার্স ইফেক্টগুলো চলে আসে, কারণ এখানে যে অ্যাডভার্স ইফেক্টগুলো গ্লুকোকর্টিকয়েডের অ্যাডভার্স ইফেক্টের সাথে কানেকশন আছে। সো ওয়েট গেইন হবে। তারপর আমি বলেছিলাম গ্লুকোকর্টিকয়েড দিলে এডেমা হয়, রাইট? রাইস, আমি একটা নেমোনিক বলেছিলাম, রাইস, ওখান থেকে আসে এডেমা। দেন এটা দিলে ব্রেস্ট সাইজ কমে যাবে, ব্রেস্ট সাইজটা ছোট হয়ে যায়। কারণ কি, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, অ্যান্টি প্রোস্টেশনাল ইফেক্ট আছে, এই হরমোনগুলো ব্রেস্ট গ্রোথকে হেল্প করে। তাহলে ডায়াজল দিয়ে সাইজ কমে যাবে। দেন অ্যাকনে হতে পারে, পোস্ট মেনোপজাল উইমেনে অ্যাকনে হয়। কারণ কি, পোস্ট মেনোপজাল উইমেনে ইস্ট্রোজেন কমে যায়। আচ্ছা, তোমরা জানো যে বয়সন্ধিকালে বা অ্যাডোলেসেন্সে ছেলেদের কিন্তু অ্যাকনেটা বেশি হয়, মেয়েদের কম হয়। এর কারণ হলো মেয়েদের এস্ট্রোজেন থাকে। ইস্ট্রোজেন আমাদের যে বিভিন্ন টাইপের স্পেশালাইজড যেই তোমার এপিথেলিয়াল টিস্যু আছে এগুলোকে মেনটেন করে। স্কিনের টিস্যু কিন্তু একটা স্পেশালাইজ এপিথেলিয়াম, সো এটাকেও মেনটেন করে। সো ইস্ট্রোজেন যখন বেশি থাকে এটা ভালোভাবে মেনটেন হয়, অ্যাকনে হয় না। সো মেনস্ট্রুয়েশনের পরে ইস্ট্রোজেন কমে গেলে এটার মেনটেনেন্স হয় না, দেন তখন সেখানে কী হয়, ওই অ্যাকনে হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, অ্যাকনে হয় এসব। তাহলে ডায়াজল দিলে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক, অ্যান্টি প্রোস্টেশনাল ইফেক্টের কারণে অ্যাকনে হতে পারে। আর অ্যাকনে হওয়ার একটা কারণ আমরা জানি অয়েলি স্কিন, রাইট? বেশি পরিমাণ তোমার অয়েল সিক্রেশন হয়, এটাও চেকে রাখা হলো ইস্ট্রোজেন। সো ইস্ট্রোজেন কমে গেলে অয়েলি স্কিন হয়, অ্যাকনে হয়, রাইট? এরপর হলো ডিপেন্ডিং অফ ভয়েস। ডিপেন্ডিং অফ ভয়েস এটা ওই যে অ্যান্টি ইস্ট্রোজেনিক ইফেক্টের কারণে মেয়েদের তো ইস্ট্রোজেনের কারণে ভয়েসটা কম ডিপ থাকে, রাইট? ভয়েসটা শ্যালো থাকে। ছেলেদের অ্যান্ড্রোজেনের কারণে ডিপ হয়, রাইট? টেস্টোস্টেরনের কারণে ডিপ হয়। সো যেহেতু এখানে অ্যান্টি ইস্ট্রোজেনিক ইফেক্ট আছে, ডিপেন্ডিং হবে। দেন আর কি হতে পারে, তোমার হেডেক হতে পারে, হট ফ্ল্যাশেস আসতে পারে, লিবিডোতে চেঞ্জ আসতে পারে, মাসেল পেইন হতে পারে, যেটা আমি বলেছিলাম যে প্রক্সিমাল মাসেল পেইন। সো মাসেল ক্র্যাম্প আর মাসেল পেইন হতে পারে। এগুলো ছিল মোটামুটি অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এখান থেকে কন্ট্রাইন্ডিকেশন তোমরা করে ফেলতে পারো। একটা জিনিস মনে রাখবা, এই ড্রাগটা অবশ্যই প্রেগন্যান্সিতে অ্যান্ড ব্রেস্ট ফিডিংয়ের সময় এই দুই ক্ষেত্রে ইউজ করা যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড, মনে রাখতে হবে। কারণ ওই যে ব্রেস্ট সাইজ কমে যাবে, ঠিকমতো মিল্ক আসবে না, কারণ মিল্কের সিক্রেশন, মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু ইস্ট্রোজেন প্রোস্টেরনরা হেল্প করে। ওকে, এই ছিল মোটামুটি ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এরপরে তোমাদের যে টপিকটা আছে সেটা হলো ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তোমরা দেখবে তোমাদের বইয়ে বা গাইডে কন্ট্রাসেপটিভ নিয়ে বিশাল একটা আলোচনা আছে। আসলে
এটা বেশিরভাগ আমাদের লাগে হলো গাইনিতে এবং কমিউনিটি মেডিসিনে। ফার্মাকোলজিতে এগুলো থেকে টিচাররা খুব একটা জিজ্ঞেস করেন না, আর তোমরা কমিউনিটি মেডিসিনগুলো পড়ে আসছো, এই জন্য আমি আর এগুলো রিপিট করছি না। আমি যেটা লাগবে এখান থেকে সেটাই জাস্ট পড়াবো। কন্ট্রাসেপটিভ থেকে আমাদের যেটা লাগে সেটা হলো মেইনলি তোমার ওসিপিটা লাগে। যেহেতু আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই পড়ে আসছি, এখন কিন্তু ওসিপি বোঝা খুব একটা কঠিন না। তো ওসিপি থেকে রিটেনে এটা বেশ আসে, অনেকবারই আসছে। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ওসিপি? আচ্ছা, ওসিপির মেকানিজম অফ অ্যাকশনের একটা সুন্দর ফ্লো চার্ট আছে বইয়ে, দেখতে পারো তোমরা। তো যখন আমরা একটা পেশেন্টকে ওসিপি দিই, ওসিপি দিলে কি হয়? দুটো ইফেক্ট হয়। একটা হলো ইস্ট্রোজেন বেড়ে যায়, আরেকটা হলো প্রোজেস্টেরন বেড়ে যায়। এখন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটো কি করে? এই দুটো ওই যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দেয়, রাইট? দুটোই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কি করে? জিএনআরএইচ অথবা জিএনআরএইচও বলা হয় এটাকে, জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, জিএনআরএইচকে কমিয়ে দেয়। আর জিএনআরএইচ কমে গেলে আমরা জানি হাইপোথ্যালামাস তখন পিটুইটারিকে স্টিমুলেট করতে পারবে না, তখন কী হবে? এলএইচ আর এফএসএইচ এর পরিমাণ কমে যাবে। সো এলএইচ এফএসএইচ দুটোই কমে যাবে। এভাবে কিন্তু এরা এই হরমোন দুটা ন্যাচারালি আমাদের এলএইচ এফএসএইচকে এই ইসের মাঝখানে, সাইকেলের মাঝখানে কমিয়ে রাখে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। আচ্ছা, এখন যদি আমরা ওসিপি দেই তাহলে কিন্তু ক্রনিক্যালি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই বেশি থাকবে বডিতে, রাইট? দুটোই যখন বেশি থাকবে তখন এখানে কিন্তু এলএইচ আর এফএসএইচ দুটোই কম থাকবে বডিতে। এবং আমরা জানি ইস্ট্রোজেনের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, এই রেঞ্জের বেশি যদি যায় তখন সেখানে কিন্তু এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা আর পজিটিভ ফিডব্যাক মেকানিজমে পরিণত হতে পারে না। তখন কি হয়? এলএইচ সার্জ হয় না। তাহলে এলএইচ সার্জ যদি না হয়, এখানে কি হবে? নো সার্জ, রাইট? নো এলএইচ সার্জ। এলএইচ সার্জ যদি না হয় দেন সেখানে কি কোনো ওভুলেশন হবে? নো ওভুলেশন, রাইট? সো এখানে কোনো নো ওভুলেশন। একইভাবে যদি এফএসএইচ কম থাকে, এফএসএইচ এর মেইন কাজ কি? আমরা জানি এফএসএইচ এর মেইন কাজ হলো ফলিকুলার গ্রোথ, রাইট? ফলিকুলার গ্রোথ। ওই যে আমাদের ওভামটা একটা ফলিকুলার মধ্যে থাকে, ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুলার বলে আমরা, ওই ফলিকুলার গ্রোথ আর হবে না। ফলিকুলার গ্রোথ না হলে সেখান থেকে তো কোনো ওভুলেশন হওয়ার চান্সও কম থাকে, আলটিমেটলি ওভুলেশনটা হয় না। এগুলো হলো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটো মিলে এই ইফেক্টটা দেয়। আর প্রোজেস্টেরন একা কিছু ইফেক্ট দেয়, ঠিক আছে? সো দিস ইজ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 কিছু প্রোজেস্টেরন ইফেক্ট দেয়। তো প্রোজেস্টেরন কী ইফেক্ট দেয়? ফার্স্ট অফ অল এরা কী করবে? এন্ডোমেট্রিয়ামের যে সিক্রেশনগুলো আছে সেগুলোকে অনেক ঠিক করে দেয়। প্রোজেস্টেরন কী করে? এন্ডোমেট্রিয়াম সিক্রেশন বাড়ায়, রাইট? তুমি যখন বাইরে থেকে ক্রনিক্যালি প্রোজেস্টেরন দিচ্ছ, এই সিক্রেশনটা অনেক বেশি বেড়ে যাবে এবং এই সিক্রেশনটা খুব ঠিক হয়ে যাবে, ইনক্রিজ থিক ইউটেরাইন সিক্রেশন। এবং সিক্রেশনটা কী হবে? খুব আঠালো হয়ে যাবে, খুব থিক হয়ে যাবে। এবং এই থিক ইউটেরাইন সিক্রেশন এর মধ্য দিয়ে আমাদের স্পার্ম কিন্তু মুভ করতে পারবে না ঠিক মতো। আর আমি জানি স্পার্ম কী করে? ভ্যাজাইনা দিয়ে মুভ করে, ইউটেরাস দিয়ে ফেলোপিয়ান টিউবে গিয়ে দেন ফার্টিলাইজ করে। সো এত দূর ভ্যাজাইনা দিয়ে গিয়ে ওরা ইউটেরাসের পর আর বেশি মুভ করতে পারে না এত ঠিক সিক্রেশনের কারণে, এই জন্য ফার্টিলাইজেশন হয় না। আরেকটা জিনিস কি? এই প্রোজেস্টেরন এই স্পার্মের মটিলিটিকে কমিয়ে দেয়। স্পার্ম মটিলিটি অ্যান্ড স্পার্ম ভায়াবিলিটি দুটোই কমে যায়। অ্যাবনর্মাল মটিলিটি প্রডিউস করে, অ্যাবনর্মাল ভায়াবিলিটি প্রডিউস করে, আলটিমেটলি স্পার্মের মুভমেন্টটা কমে গিয়ে ফার্টিলাইজেশনটা হয় না। আরেকটা জিনিস হলো দে অলসো কজ অ্যাবনর্মাল মটিলিটি অফ অ্যাবনর্মাল ইউটেরিন অ্যান্ড ফেলোপিয়ান টিউব মটিলিটি। আমরা জানি যখন একটা ইন্টারকোর্স হয় তখন ইন্টারকোর্সের পরে ফিমেলের যে ইউটেরাসটা সেটা তোমার সাইক্লিক্যালি কন্ট্রাক্ট অ্যান্ড ডায়ালেট করতে থাকে, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হতে থাকে, এবং এটা হয় উপরের দিকে। এটা যদি ইউটেরাস হয়
উপরের দিকে, মানে এদিকটা প্রথমে কন্ট্রাক্ট করে রিল্যাক্স হয়, আবার এই জায়গাটা কন্ট্রাক্ট করে এই জায়গাটা রিল্যাক্স হয়, এই জায়গাটা কন্ট্রাক্ট করে এই জায়গাটা রিল্যাক্স হয়। এর ফলে কী হয়, এখানে যেই স্পার্মটা আসে কন্ট্রাক্ট করলে এটা উপরে উঠে যায়, এই জায়গাটা রিল্যাক্স হয় তখন, আবার এই জায়গায় কন্ট্রাক্ট করতে আরেকটু উপরে উঠে যায়। এর ফলে কী হয়, এই ইউটেরাসের যে মটিলিটিটা, এবং ফ্যালোপিয়ান টিউবও একইভাবে মটিলিটি দেখায়। সো এই মটিলিটিটাও কিন্তু স্পার্মের এই যে মটিলিটিকে হেল্প করে। সো ওরা স্পার্মের মটিলিটি, স্পার্মের ভায়াবিলিটিও কমে ফেলে, স্পার্মের জন্য একটা আনফেভারেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, একই সাথে ইউটেরাইন আর ফ্যালোপিয়ান টিউবের মটিলিটিকেও অ্যাবনর্মাল করে ফেলে, অর্থাৎ উল্টো দিকে কন্ট্রাকশনটা হতে থাকে। তাহলে কি হয়, এই যে আমাদের যে ইটা আছে, স্পার্মটা আছে, সেটা বের হয়ে যায়। সো এই ছিল মোটামুটি ইফেক্টস বাই উইচ ওসিপি ফাংশনস। এখন জিজ্ঞেস করা হয় যে ওসিপি কোন কোন কাজে ইউজ করা যায়, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ওসিপি। দেখো ওসিপির এক নাম্বার ইন্ডিকেশন অবভিয়াসলি কন্ট্রাসেপটিভ হিসেবে, রাইট, কন্ট্রাসেপশনের জন্য। আচ্ছা, কিন্তু এর কিছু নন কন্ট্রাসেপটিভ ইফেক্ট আছে। নন কন্ট্রাসেপটিভ কিছু ইফেক্ট আছে, সেটা কি কি? এক নাম্বার হলো এন্ডোমেট্রিওসিস। এটা কিন্তু আমি বলে ফেলেছি। এন্ডোমেট্রিওসিসে ওসিপি দেওয়া হয় কেন? ওই যে ক্রনিক্যালি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল বেশি থাকে, সো বডিতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ঘাটতি প্রডিউস হয় না, সো আলটিমেটলি পেশেন্টের ব্লিডিং হয় না, পেইন হয় না। এরপর আমি আরেকটা বলেছিলাম ফাইব্রয়েড, রাইট, ফাইব্রয়েড অথবা লিওমা অফ ইউটেরাস। এরপর কি মেনস্ট্রুয়াল সাইকেল যদি ইরেগুলার হয়, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল যদি থাকে, সেই ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করার জন্য আমরা কি করতে পারি, ওই যে ওসিপি যেমন সিকোয়েন্সিয়ালি দেওয়া হয়, রাইট, তোমার 21টা পিল দেওয়া হয়, এরপর 7 দিন তোমার ওই যে আয়রন পিল দেওয়া হয়, রাইট। সো ওইভাবে যদি দেই তাহলে দেখো একটা কিন্তু ধারাবাহিকতা থাকে, বডিতে একটা কনস্ট্যান্ট পরিমাণের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে, এই জন্য একটা নির্দিষ্ট সময় পরই তার ব্লিডিংটা হয়, সো ইরেগুলার ব্লিডিংটা চলে যায়। এই জন্য পিসিওসেও কিন্তু ওসিপি ইউজ করা যেতে পারে। এরপরে ডিউবিতে দেওয়া হয়, আমরা দেখেছি ডিউবিতে দেওয়া হয়, রাইট। ওভারিয়ান সিস্ট বা ফাইব্রোসিস্টিক ডিজিজও দেওয়া হয়, ওভারিয়ান সিস্টেও দেওয়া যায়, ফাইব্রোসিস্টিক ডিজিজও দেওয়া যায়, ফাইব্রোসিস্টিক ডিজিজ, রাইট, ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ ব্রেস্ট, এসব ক্ষেত্রেও দেওয়া যায়। আমরা কিন্তু এর মধ্যে বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, ওভারিয়ান সিস্টটা বিশ্লেষণ করা হয় নাই। ওভারিয়ান সিস্ট কি? ওভারির সেলগুলোর এক্সেসিভ গ্রোথ হয় ডিউ টু ইস্ট্রোজেন, এবং ইস্ট্রোজেন যখন কমে যায়, ওই যে আগের মতো ওই যে ফাইব্রোসিস্টিক ডিজিজে কী হয়েছিল, আলটিমেটলি যখন ইস্ট্রোজেন কমে যায় তখন সেলগুলোর নেক্রোসিস হয় এবং একটা সিস্ট প্রোডাকশন হয়। এই যে এখানে ওভারিয়ান সিস্টেও সেম। তাই এখানেও যদি আমরা ওসিপি দিয়ে দিই তাহলে একটা কনস্ট্যান্ট লেভেলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে, এগুলো ব্রেকডাউন হয় না, পেইন হয় না, ওভারিয়ান সিস্টের পেইন থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশন আছে, সেটা হলো মহিলাদের কিন্তু দেওয়া হয়ে থাকে এটা। আচ্ছা, এখন যখনই ওসিপি নিয়ে জিজ্ঞেস করবে, এটার সাথে অবভিয়াসলি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ পপ অর প্রোজেস্টেরন অনলি পিল। এটার অন্য নাম কি মিনি পিল। সো এইটার তোমাকে মেকানিজম অফ অ্যাকশন যদি জিজ্ঞেস করে, ওই 4টা মেকানিজম অফ অ্যাকশনই কিন্তু এখানেও প্রযোজ্য, রাইট, কারণ এখানে প্রোজেস্টেরন থাকে, প্রোজেস্টেরন ওই 4টা যেই মেকানিজম থাকে সবগুলাই করবে। তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস? এটার ইন্ডিকেশন হলো কন্ট্রাসেপশন, রাইট, কন্ট্রাসেপশন। কিন্তু সবসময় কি আমরা পিওপি দিই? না, সবসময় আমরা জেনারেলি যদি একজন পেশেন্ট আসে তাহলে কিন্তু তাকে ওসিপি ফার্স্টে সাজেস্ট করা হয়। স্পেশাল কিছু কেসে আমরা পিওপি দিই, যেমন পেশেন্টের আমরা জানি ওসিপির কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, কিছু ক্ষেত্রে পেশেন্টকে দেওয়া যায় না, যেমন পেশেন্টের যদি আগে থেকে লিভারের প্রবলেম থাকে, অথবা পেশেন্টের কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, দেন কিন্তু আমরা ওসিপি দিই না, কারণ ইস্ট্রোজেন কিন্তু কার্ডিয়াক কন্ডিশন খারাপ করতে পারে, ওটা আমরা দেখেছি। তো আমরা এই টাইপের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ওসিপি দেই না। তো ওই টাইপের পেশেন্টে আমরা দিব পিওপি। তো কোন কোন ক্ষেত্রে দিব আমরা? একটা হলো যদি অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেটেড থাকে পেশেন্ট, অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন
ফর ইস্ট্রোজেন। এরপর কি ল্যাকটেটিং মাদার, রাইট? ল্যাকটেটিং মাদারে আমরা ইস্ট্রোজেনটা দেই না, স্পেশালি ফার্স্ট 6 মান্থস, প্রথম 6 মাস আমরা অবভিয়াসলি দিব না। এর কারণ কি, ইস্ট্রোজেন প্রোল্যাকটিনকে ইনহিবিট করে, আর প্রোল্যাকটিন হলো মিল্ক সিক্রেশনের সাথে জড়িত। সবসময় মনে করা প্রোল্যাকটিন আর ইস্ট্রোজেন অপোজিট কাজ করে। প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন প্রোস্টেরন বেশি থাকে দেখে প্রোল্যাকটিনকে সাপ্রেস করে রাখে এরা, এর ফলে প্রেগনেন্সির সময় কিন্তু মিল্ক সিক্রেশনটা হয় না, কিন্তু প্রেগনেন্সির পরে ইস্ট্রোজেন প্রোস্টেরন লেভেলটা যখন কমে যায় তখন প্রোল্যাকটিনের পরিমাণ বেড়ে যায় এবং তখন কিন্তু মিল্ক সিক্রেশন, মিল্ক প্রোডাকশন এগুলো বেশি পরিমাণ হয়। অর্থাৎ ল্যাকটেটিং মাদারে প্রোল্যাকটিন বেশি আছে, এখন তাকে যদি তুমি ইস্ট্রোজেন দাও তার প্রোল্যাকটিন কিন্তু কমে যাবে, আলটিমেটলি মিল্ক সিক্রেশন, মিল্কের কম্পোজিশন, মিল্কের যে নিউট্রিশনাল ভ্যালু সেগুলো কমে যাবে, সো পেশেন্টের দেওয়া যাবে না। আর এই দুটো হলো মেইন ইন্ডিকেশন। ল্যাকটেটিং মাদারে কিন্তু এক্ষেত্রেও কিন্তু ইস্ট্রোজেনের কন্ট্রাডিকশন থাকে। তাহলে তুমি যখন বলবা যে কখন দিব না, তুমি যখন বলবো অ্যাবসলিউট কন্ট্রাডিকশন যখন থাকে, তোমাকে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য সিচুয়েশনস ওয়্যার ইস্ট্রোজেন ইজ কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাবসলিউটলি একটা হলো যদি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট থাকে, অথবা পেশেন্টের নিজেরই আগে কার্সিনোমা ব্রেস্ট ছিল, অথবা পেশেন্টের জেনেটিক অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে তার কার্সিনোমা ব্রেস্টের সম্ভাবনা বেশি, সেটার পেশেন্ট আমরা দিব না। করোনারি হার্ট ডিজিজ আছে, সেটার পেশেন্ট আমরা দিব না, অথবা করোনারি হার্ট ডিজিজের কোনো সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আমরা সেই পেশেন্টে দিব না। আচ্ছা, এখন আসি ওসিপির অ্যাডভার্স ইফেক্ট। ওসিপির আমরা ইন্ডিকেশন দেখে ফেললাম। ওসিপির অ্যাডভার্স ইফেক্ট কী? প্রচুর অ্যাডভার্স ইফেক্টের, অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, কিন্তু ভালো বিষয় হলো এই অ্যাডভার্স ইফেক্টগুলো সচরাচর দেখা যায় না। অনেক যদি ইউজ করে অথবা খুব বেশি বয়সে যদি ইউজ করে দেন এগুলো দেখা যায়। তো কিছু আছে মাইল্ড ইফেক্ট। আমরা যে ইস্ট্রোজেনের যে ইফেক্টগুলো আছে না, ওগুলো যদি মনে থাকে তাহলে এখন কিন্তু মনে রাখা খুব ইজি। যেমন আমি বলেছিলাম ইস্ট্রোজেন ওই যে এইচআরটির একদম শুরুর দিকে মনে করো ম্যাস্টালজিয়া হয়, রাইট? যে এইচআরটি দিলে কেন আমি বলেছিলাম এক্সেসিভ গ্রোথ হবে, এরপর যখন উইথড্র করব ডিস্ট্রাকশন হবে সেলগুলোর, সিস্ট তৈরি হবে, ব্যথা হবে, পেইন হবে, রাইট? ম্যাস্টালজিয়া হবে, নজা হতে পারে, তারপর ব্লিডিং হতে পারে, ইউটেরিন ব্লিডিং, রাইট? ইউটেরিন ব্লিডিং কেন, এটাও আমি বলেছিলাম। বেশি পরিমাণ দিলে ইস্ট্রোজেন ওসিপি বেশি হলে বেশি গ্রোথ হবে, ব্লিডিং হবে, হেডেক হতে পারে, উইথড্রয়াল ব্লিডিং হতে পারে। উইথড্রয়াল ব্লিডিং আবার আরেক ঝামেলা। উইথড্রয়াল ব্লিডিং, তুমি ধরো ইস্ট্রোজেন দিচ্ছ, গ্রোথ হচ্ছে, ইস্ট্রোজেন উইথড্র করলা, ট্যাবলেট বন্ধ করে দিলা, ইন্ডোমেট্রিয়ামকে আর ম্যানেজ করার জন্য কেউ থাকলো না, ব্লিডিং হবে, ভেঙে বের হয়ে এসে ব্লিডিং হবে। এরপর কিছু মডারেট ইফেক্ট আছে। মডারেট যে অ্যাডভার্স ইফেক্ট, এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট অ্যাডভার্স ইফেক্ট হলো ব্রেক থ্রু ব্লিডিং। এই যে ইউটেরিন ব্লিডিং বললাম না, যে ভেঙে বের হয়ে আসে এক্সেসিভ গ্রোথের পরে, ইস্ট্রোজেন দিচ্ছ ওই সেলগুলোকে আর ব্লাড ভেসেল মেনটেন করতে পারে না, তখন ভেঙে বের আসে, ওইটাকে ব্রেক থ্রু ব্লিডিংও বলা হয়। সো ব্রেক থ্রু ব্লিডিংয়ে মাইল্ডের মধ্যেও ধরা হয়েছে, আবার মডারেটের মধ্যেও ধরা হয়েছে, কতটা সিভিয়ার সেটার উপর। খুব কম পরিমাণ হলে মাইল্ড, একটু বেশি হলে তোমার মডারেট। এরপর কি ওয়েট গেইন কিন্তু ইস্ট্রোজেনের একটা সমস্যা। এর কারণ কি, ইস্ট্রোজেন দিলে এবং ইস্ট্রোজেনের সাথে এখানে বেশি পরিমাণ প্রোজেস্টেরন থাকে, রাইট? আমরা দেখে এসেছি কিন্তু প্রোজেস্টেরনের একটা অ্যাডভার্স ইফেক্ট হলো ওয়েট গেইন। কারণ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো কী করে, তোমার বিভিন্ন জায়গায় ওই যে সেকেন্ডারি একটা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হলো হিপ অ্যান্ড ব্রেস্টে তোমার লিপিড জমা করা, রাইট? সো এক্সেসিভ লিপিড জমা হয় বডিতে, এই কারণে ওয়েট গেইনটা বেশি হয়। এরপর একটা জিনিস আছে স্কিন পিগমেন্টেশন। কি দেখা যায় কি, তোমার ঘাড়ে, তারপর শরীর বিভিন্ন এরিয়ায় কালো কালো দাগের মতো দেখা যায় দেওয়ার কারণে। এরপর কি অ্যাকনে প্রডিউস হতে পারে। আমি যেটা বলেছিলাম কম থাকলে, ওই যে পোস্টমেনোপজাল ওয়েলে আমি বলেছিলাম যে ওই স্পেশালাইজ এপিথেলিয়ামগুলোকে মেনটেন না করতে পারলে অয়েলি স্কিন হয়, অ্যাকনে হয়, রাইট? আবার তুমি যদি এক্সেসিভ দাও তখনও কিন্তু বেশি পরিমাণ গ্রোথ হয়ে ওখানে অ্যাকনে হতে পারে। সো অলওয়েজ এইগুলো বেশি দেওয়া খারাপ, কম দেওয়া খারাপ। তারপরে আরেকটা জিনিস হলো
তোমার হিরসুটিজম হতে পারে, হিরসুটি মানে মেল প্যাটার্ন বল্ডনেস হতে পারে, ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে। এগুলো কিছু অ্যাডভার্স, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এই যে কটা আমি লিখেছি এগুলো মনে রাখলেই চলবে। আর কিছু সিভিয়ার ইফেক্ট, এগুলো ইম্পর্টেন্ট। সিভিয়ার ইফেক্টগুলো তোমাকে অবভিয়াসলি মনে রাখতে হবে, কারণ যেগুলো মাইল্ড ইফেক্ট ওগুলো নিয়ে যদি পেশেন্ট আসেও দেনও আমরা বলি কন্টিনিউ করেন, সমস্যা নাই, যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে আমরা করতে পারি। কিন্তু সিভিয়ার যদি কোনো এফেক্ট দেখা দেয় দেন কিন্তু আমরা কন্টিনিউ করতে বলি না। যেমন প্রথম যে ইফেক্ট আছে সেটা হলো ভাস্কুলার কিছু ডিসঅর্ডার প্রডিউস করতে পারে, যেমন কি ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, এটা কিন্তু আমরা দেখেছি সময়, থ্রোম্বোএম্বোলিজম, রাইট, থ্রোম্বোএম্বোলিজম প্রডিউস করতে পারে। তারপরে কি এমআই প্রডিউস করতে পারে, তারপরে সেরিব্রোভাস্কুলার ডিজিজ মানে স্ট্রোক প্রডিউস করতে পারে, ঠিক আছে। এরপর কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিএটির কিছু ডিজিজ প্রডিউস করে, যেমন কোলেস্ট্যাটিক জন্ডিস, কোলেসিস্টাইটিস, কোলানজাইটিস। ইস্ট্রোজেন আমাদের যে বাইল ডাক্ট আছে এটাকে কনস্ট্রিক্ট করে। আমরা জানি যে ইস্ট্রোজেন ব্লাড ভেসেলও কনস্ট্রিক্ট করে, রাইট, এরা কিন্তু বাইল ডাক্টকে কনস্ট্রিক্ট করতে পারে। এ কারণে যে বাইলটা লিভার প্রডিউস করে ওটা আর বের হয়ে আসতে পারে না, ওটা যখন অনেকদিন জমা থাকে তখন এই জায়গাটা কি হয়, কোনো জিনিস যখনই একটা জায়গায় জমা থাকবে আমার বডির ওই জায়গায় কিন্তু ইনফ্লামেশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে এই জায়গাটার ইনফ্লামেশন হয়, অর্থাৎ কোলেসিস্টাইটিস হয়। যখন গল ব্লাডারের ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি কোলেসিস্টাইটিস। আবার একইভাবে লিভারেরও হালকা ইনফ্লামেশন হতে পারে, এবং বাইলগুলো তো বেরো আসতে পারছে না, তখন বাইলগুলো কি হয় উল্টো দিকে ব্লাড ভেসেলের মধ্যে চলে আসে, এবং তখন কি হয় জন্ডিস প্রডিউস হয়, এটাকে আমরা বলি কোলেস্ট্যাটিক জন্ডিস। দেন ডিপ্রেশন প্রডিউস হতে পারে পেশেন্টের। দেন একটা ইম্পর্টেন্ট হলো অ্যালোপেশিয়া, মাথার চুল পড়ে যাওয়া, এটা প্রডিউস হতে পারে। এরিথেমা মাল্টিফর্মে, এরিথেমা নোডোসাম, এগুলো প্রডিউস হতে পারে। এরিথেমা মাল্টিফর্মে, এরিথেমা নোডোসাম হলো তোমার বডিতে লাল লাল, স্কিনের নিচে লাল লাল কিছু স্পট দেখা যায়, র্যাশের মতো দেখা যায়। এর কারণ হলো এক্সেসিভ ব্লাড ফ্লো টু স্কিনের বিভিন্ন ধরনের কন্ডিশন হয়। আমরা জানি তোমরা একটা স্পাইনাল নেভিবোর একটা জিনিস পড়ে আসছো, যখনই বডিতে এক্সেসিভ ইস্ট্রোজেন থাকে হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশনে অলওয়েজ এরকম বডির নিচে এরকম লাল কালারের কিছু র্যাশ টাইপের দেখা যায়। সো এই জন্য এখানে এরিথেমা নোডোসাম, এরিথেমা মাল্টিফর্মে এইসব জিনিসগুলো প্রডিউস হতে পারে। সো কন্ট্রাইন্ডিকেশন কি তাহলে ওসিপির কন্ট্রাইন্ডিকেশন হলো ওই যে আমি কিন্তু কিছু বলে দিয়েছি, রাইট, আরও কিছু আছে, কিছু অ্যাবসোলুট আর কিছু আছে রিলেটিভ। বেশি ঝামেলাপূর্ণ, যেমন আমরা অ্যাডভার্স ইফেক্টের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবো। দেখো প্রথমেই আমি বলেছিলাম কিছু ভাস্কুলার ডিজিজ প্রডিউস করে, যেমন ভেনাস থ্রোম্বোএম্বোলিজম। তাহলে কারো যদি এটা থাকে বা এটা ফ্যামিলি হিস্ট্রি আছে এরকম, এমআই যদি থাকে, স্ট্রোক যদি থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে দিব না। তারপর হলো কারো যদি দেখো জিএটির এবং লিভারের প্রবলেম হচ্ছে, রাইট, তাহলে কারো যদি লিভার ফেলিয়ার থাকে, আগে থেকে কোলেসিস্টাইটিস আছে, জন্ডিস আছে, এই টাইপের পেশেন্টকে আমরা দিব না। অ্যালোপেশিয়া যদি থাকে আমরা দিব না। আর কাকে দিব না? যদি কার্সিনোমা থাকে, এই পেশেন্টদের আমরা কিছু জায়গায় লেখা আছে কার্সিনোমা ব্রেস্টে ওসিপি দেওয়া যায়, আবার কিছু জায়গায় লেখা আছে দেওয়া যায় না, ঠিক আছে। সো সেফটির জন্য আমরা কার্সিনোমা ব্রেস্টে জেনারেলি এটা অ্যাভয়েড করি, কারণ আলটিমেটলি এটা তো একটা ইস্ট্রোজেনই, যদি কম পরিমাণ থাকে এখানে ইস্ট্রোজেন তাও তো থাকে। সো ইস্ট্রোজেন গিয়ে ওই সেলগুলোকে এক্সেসিভ গ্রোথে হেল্প করে, এক্ষেত্রে আমরা দিব না। আরেকটা জিনিস হলো বিভিন্ন অটো ইমিউন ডিজিজে দেওয়া যায় না, যেমন এসএলই, এখানে দেওয়া যায় না। এর কারণ হলো তোমরা জানো যে ইস্ট্রোজেনগুলো আমাদের টলারেন্সকে ইনহিবিট করে, আর টলারেন্স যদি বডিতে ঠিকমতো প্রডিউস না হয় দেন তোমরা জানো বিভিন্ন অটো ইমিউন ডিজিজ হয়। অটো ইমিউন ডিজিজের একটা কজ কিন্তু তোমরা জানো, সেক্স হলো একটা রিস্ক ফ্যাক্টর। ফিমেল সেক্সে অটো ইমিউন ডিজিজ বেশি হয়, কারণ কি ফিমেলে যে ইস্ট্রোজেন থাকে এই ইস্ট্রোজেনগুলো টলারেন্স ঠিকমতো প্রডিউস করতে দিতে চায় না টি সেল আর বি সেলের। সো টি সেল বি সেল নিজের বডির প্রোটিনের অ্যাগেনস্টে, নিজের বডির অ্যান্টিজেনের অ্যাগেনস্টে
এক্সেসিভ ইফেক্ট দেখায়, তো সেই ক্ষেত্রে হতে পারে। তারপরে হলো যদি কোনো আনডায়াগনোজড ভ্যাজাইনাল ব্লিডিং থাকে সেক্ষেত্রে আমরা দিব না অবভিয়াসলি। এগুলো হলো কিছু অ্যাবসোলুট। আর কিছু রিলেটিভ আছে, যেমন যদি পেশেন্টের নিজের থ্রোম্বোএম্বোলিজম নেই কিন্তু ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রোম্বোএম্বোলিজম আছে, সেক্ষেত্রে আমরা দিব না। পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে সেক্ষেত্রে দেওয়াটা উচিত না, দেওয়া যেতে পারে যদি অ্যাবসোলুটলি দরকার হয়, এছাড়া আমরা দিই না জেনারেলি। হাইপার টেনশন যদি থাকে, হাইপার টেনশনে কিন্তু পেশেন্টকে দেওয়া হয় না ডিউ টু, কারণ কি এটা ব্লাড ভেসেলের হালকা মাইল্ড কন্ট্রাকশন করতে পারে এই জন্য। তবে এটা যদি 160-100 হয় কারো পেশেন্ট, এর উপরে যদি থাকে দেন আমরা দিই না, দেন আমরা দিব না। 160-100 থাকলে মোটামুটি দেওয়া যায়। আরেকটা জিনিস হলো স্মোকিং, স্মোকিংয়ের ক্ষেত্রে দেওয়া যায় না, স্মোকিংয়ের ক্ষেত্রে দেওয়া যাবে না। স্পেশালি কেউ যদি 40টার বেশি সিগারেট একদিনে খায় সেই টাইপের পেশেন্টকে আমরা দিই না। এইজ যদি হয় 35-এর বেশি সেই ক্ষেত্রে আমরা দিব না। পেশেন্টের যদি আগে থেকে ওবিসিটি থাকে দেন আমরা দিই না, কারণ কি এরা ওয়েট গেনে সাহায্য করে ওসিপি, এই জন্য আমরা দিব না। এছাড়াও যদি পেশেন্ট লং টাইম ইমোবাইল থাকে, লং টাইম ইমোবিলিটি থাকে, ইমোবিলিটি মানে কি পেশেন্টের ধরো কোনো ডিজিজ আছে, কোমা আছে পেশেন্টের, অথবা পেশেন্টের কোনো মেজর সার্জারি হয়েছে, অনেক দিন তাকে বেডে শুয়ে থাকতে হবে, রেস্ট নিতে হবে, বেড রেস্ট নিতে হবে, এই টাইপের পেশেন্ট আমরা দিই না, কারণ ইমোবাইল থাকলে ওই পেশেন্টে কিন্তু ডিপ ভেইন থ্রোম্বোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা, যেহেতু ওরাও নিজেরাই থ্রোম্বোএম্বোলিজম প্রডিউস করে, সো এই ক্ষেত্রে কিন্তু অনেক বেড়ে যায় ডিসিজটা, এই ক্ষেত্রে আমরা দিব না। আর ব্রেস্ট ফিডিংয়ের সময় কিন্তু আমরা অবভিয়াসলি দিব না। সো ব্রেস্ট ফিডিং ইজ আ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, কারণ কি, কারণ 6 মাসের পর কিন্তু আমরা আবার দিতে পারি। সো এই ছিল মোটামুটি আমাদের ওসিপি। তো আশা করি এখান থেকে আর তেমন কিছু দরকার নেই আমাদের।